হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমরা নতুন একটা কার্টুন চ্যানেল খুলেছি। যারা আপনারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কার্টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের কার্টুন গল্প। তো আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলেছি, কাঁচা বাদাম, যেটা অলরেডি ভাইরাল একটা টপিক। তো আপনারা দেখে আসবেন এবং অনেক এনজয় করবেন, অনেক মজার একটা কার্টুন। তো চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এবং পরবর্তীতে কেমন ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেরি না করে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। চলুন আজকের গল্পে ফিরে আসি। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ, এগুলো আমরা প্রতিনিয়তই শুনি। আচ্ছা, কখনো কি শুনেছেন অ্যারেঞ্জ লাভ ম্যারেজ? আমাদের আজকের গল্পটা ঠিক তেমনই। তো চলুন গল্পে যাওয়া যাক। সকাল 10টা, আচমকা ফোনের শব্দ বেশ কয়েকবার বাজার পর সাবিত ফোনটা রিসিভ করে। কোন শালারে এত সকালে আমার ঘুমের 12টা বাজালো? কি এখন সকাল? আর কি বললি তুই? আমি শালা? দাঁড়া, তোর এখন 12টা বাজাবো। এতক্ষণ তো মনে করছিলাম শালা, কিন্তু এখন তো শালি মনে হচ্ছে। আপনি কে বলুন তো? ওপাশ থেকে একটু উচ্চস্বরে সাবিত ধরফড়িয়ে উঠে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তো পুরাই শক। আরে, এ তো মিতু, ওই স্কুল লাইফের ফ্রেন্ড। এবার বল, আমি শালা নাকি শালি? না না, তুই শালি হবি কেন? আর আমি তো ওর সাথে মজা করছিলাম। তুই তো আমার কিউট একটা বই। আপনারা কি ভাবছেন এরা গল্পে হিরো হিরোইন? না, এরা হিরো বা হিরোইন কেউ নয়। দেখতে থাকুন। থাক, আর ফুলানো লাগবে না। আগে বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আল্লাহ ভালোই রেখেছেন। শুনলাম তোর শ্বশুর বাড়ি নাকি অনেক ঝামেলা হয়েছে। কি হয়েছে বলতো? বাদ দে তো ওসব কথা, পরে একদিন বলবো। আচ্ছা, যে কারণে ফোন দেওয়া সেটাই তো বলা হলো না। বল, কি বলবি? এত কথা ফোনে বলা যাবে না। আজ বিকেল 4টায় দেখা কর। না গেলে হয় না? প্লিজ ভাই, না করিস না। তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস আর আমি আসবো না, এমন কখনো হয়েছে? আমি ঠিকানা টেক্সট করে দিব, তুই সময় মতো চলে আসবি। আচ্ছা ঠিক আছে, আসবো। এটা বলে ফোনটা কেটে দেয়। আসলে মিতু আর সাবিত স্কুল লাইফের অনেক ভালো ফ্রেন্ড। আসলে ফ্রেন্ড বললে ভুল হবে, অনেকটা ভাই বোন। মিতুর বিয়ে হয়ে যাওয়ার পর আর তারা তেমন কোনো যোগাযোগ ওদের মাঝে রাখেনি। কথায় বলে না, বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায়, তখন আর ইচ্ছা করলেও সব করতে পারে না। কথাটা আসলেই ঠিক। বিকেল হয়ে গেছে। মিতুর দেওয়া ঠিকানা অনুযায়ী সাবিত রেস্টুরেন্টে গিয়ে দেখে মিতু সেখানে আগে থেকেই বসে আছে। সাবিত মিতুর সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলে, কিরে, এত ইম্পর্টেন্ট কথা যে এত আগে থেকে এসে বসে আছিস? সাবিত একটা ওয়েটারকে ডাকে। জি স্যার, বলুন কি খাবেন? বল, কি খাবি? না, কিছুই খাবো না। এতদিন পর তোর সাথে দেখা, কিছু খাবো না বললে তো শুনছি না। আচ্ছা, কফি হলেই হবে। শুধু কফি? হ্যাঁ হ্যাঁ, কফি হলেই চলবে। 2টা কফি। আচ্ছা, এখন বল, কি বলবি? গতকাল রাতে বাবার সাথে আমার কথা হয়েছে, আর বাবার কথাই বুঝতে পারলাম উনি আমাদেরকে নিয়ে অনেক টেনশনে আছে, বিশেষ করে আমার ছোট বোন আনিকাকে নিয়ে। বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, আর এত টেনশন করলে হয়তো বাবাও অসুস্থ হয়ে পড়বে। সাবিত বলল, মানে বুঝলাম না, ওর জন্য এত টেনশন করার কি আছে? মিতু আর ওর বাবার মধ্যে কি কথা? চলুন দেখা যাক। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই রুমে চলে গেছে। মিতু খাওয়ার পর টেবিলে হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা যাচ্ছিল ওর সাথে কথা বলতে। যাওয়ার সময় মিতুকে অবস্থায় দেখে বাবা একটা চেয়ার টেনে ওর পাশে বসে। মিতুর মাথায় হাত বোলাতে লাগলো। কয়েকবার স্পর্শেই মিতুর ঘুমটা ভেঙে যায়। এই হাতে স্পর্শ যে ওর চিরচেনা। কতবার যে বাবার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তার হিসেব নেই। মিতু চোখ খুলেই বাবাকে পাশে দেখে বলে, বাবা, তুমি এত রাতে ঘুমাওনি? তোমার কিছু লাগবে? না রে মা, আমার কিছুই লাগবে না, তোর কাছেই যাচ্ছিলাম। তুই এখানেই ঘুমাচ্ছিস, রুমে যাসনি? আসলে চোখটা একটু লেগে গিয়েছিল, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তনু কোথায়? ওকে আনিকা নিয়ে গেছে, আজ ওর সাথেই ঘুমাবে। বাবা, তুমি কি কিছু আমাকে বলবে? আমার জন্য আজকে তোর এই অবস্থা। আমি নিজ হাতে ধরে তোর জীবনটা নষ্ট করলাম। বাবা, তুমি এসব কি বলছো? আর আমার কপালে যা ছিল তাই হয়েছে। তুমি এসব নিয়ে টেনশন করো না তো। দেখো, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন, তিনি সব ঠিক করে দিবেন।
আমি আমি তোকে কি সান্ত্বনা দেব, তুই উল্টা আমাকে দিচ্ছিস। আসলে মিতুর বিয়েটা হুট করেই একটা ছেলের সাথে হয়ে যায়, খোঁজ খবর নেওয়া হয়নি তা নয়, ভালোই দেখাশোনার পর বিয়েটা হয়। কথায় আছে না, কার ভেতরটা কেমন তা শুধু একমাত্র আল্লাহ জানেন, আর জানে সে। বিয়ের 3 মাস পর থেকে শুরু হয় মিতুর শাশুড়ি অত্যাচার। ও জানতে পারে ওর স্বামী নানা ধরনের নেশা করে। ও স্বামীকে মায়ের ব্যাপারে জানালে সে বলে তোর দোষ, তুই দোষ করলে মা কিছু বলবে না। এরপর ওর স্বামীও ওর উপর শারীরিক নির্যাতন করে। 2 বছর পর মিতুর ছেলে তনু পৃথিবীতে আসে। মিতুর স্বামী একটা সরকারি চাকরি করে। কথায় বলে না, শিক্ষিত শয়তান। মিতুর স্বামীর বেলায়ও ঠিক তাই। মিতুর বাচ্চাটার যখন 1.5 বছর বয়স, তখন মিতু এইসব অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে। বিনিময়ে জোটে শারীরিক নির্যাতন, গালাগালি এবং অসামাজিক ভাষায় গালিগালাজ। একদিন রাতে মিতু ওর স্বামীকে বলে, হয় তুমি এই নেশা ছাড়বে, না হয় আমাকে আর তোমার ছেলেকে ছাড়বা। সেদিন মিতুর স্বামী নেশা করে এসেছিল। সে বলে, আমি কি করব না করব সেটা তো তোকে বলতে হবে নাকি। ওই রাতে ওর স্বামীর সাথে মিতুর অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওকে অনেক মারে। মিতু সেদিন সারা রাত খাটের কোনায় বসে কান্না করে আর সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না। ভোর হলেই ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে যাবে। মিতু এতদিন বাসায় এ ব্যাপারে কিছুই বলেনি, কারণ ওর বাবা মা এসব শুনলে অনেক কষ্ট পাবে। ওদের কথা ভেবে মিতু এতদিন চুপচাপ মুখ বুজে সহ্য করেছে, কিন্তু এখন আর না। এ বাসায় থেকে সে শুধু অপমান আর অবহেলা ছাড়া আর কিছুই পাবে না। পরদিন ভোরে মিতু একটা চিঠি লিখে ওর স্বামীর মাথার কাছে রেখে চলে আসে আর বাবার বাসায় এসে সব ঘটনা খুলে বলে, ইচ্ছা না থাকা সত্ত্বেও। আজ 6 মাস মিতু বাবার বাড়িতে। এর মাঝে ওর স্বামী বা শাশুড়ি কেউ দেখতে বা নিতে আসেনি। বাবা, ওসব কথা থাক, তোমার শরীর খারাপ করবে এত রাত জাগলে। মারে, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, বলো। আমি বলছিলাম কি, এভাবে আর কতদিন? অন্নিকার তো বিয়ের বয়স হয়েছে, তুই কি বলিস? দেখো বাবা, ওর বিয়ে দিবে দাও, কিন্তু আমি চাই না আমার সাথে যা হয়েছে আমার বোনটার সাথেও তেমনটাই হোক। ছোটবেলা থেকে তুমি ওর গায়ে একটা আঁচও লাগতে দাওনি। ওর সাথে যদি এমন কিছু হয়, সেটা আমি না সহ্য করতে পারবো, আর তুমিও সহ্য করতে পারবে না। তাই আমি বলি কি, অন্যের কথায় হুটহাট করে কিছু করাটা ঠিক হবে না। বলতে পারো আমার অনুরোধ তোমার কাছে। আমি চাই আমার বোনটাকে যে ভালোবাসবে আর ও যাকে ভালোবাসতে পারবে, ওর বিয়েটা তার সাথেই হোক। বাবা, তুমি কি চাও না যে তোমার মেয়ে সুখী হোক? মারে, কোন বাবা মা চায় না তার সন্তান সুখে থাকুক? তাহলে এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। যা করার আমি করব, তুমি একদম এসব নিয়ে টেনশন করবে না। বর্তমানে ফেরা যাক। সাবিত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর সব কথাই তো শুনলাম, আর তাতে যা বুঝলাম সমস্যাটা বেশ গুরুতর। এখন এমন ছেলে পাবি কোথায়? আর তোর বোনের যদি কোনো রিলেশন থাকে, তাহলে তার সাথে। ওয়েট, রিলেশন আর আমার বোন? ও এসব একদমই পছন্দ করে না। আজকালকার মেয়ে থাকতেও তো পারে, পরে দেখা গেল বিয়েটা ঠিক হলো, তারপর জানতে পারলি। তেমন কেউ থাকলে সবার আগে সে বাবাকে বলতো। তাছাড়া আমি ওকে অনেকবার বলেছি, যদি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস তাহলে আমাকে বলিস। ও আমাকে বলেছে, দেখো আপু, আমার কোনো রকমের রিলেশনশিপ নেই। তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। তোমাদের সম্মান নষ্ট হয় এমন কাজ আমি কখনোই করব না। তুই যা বলছিস তাতে আমার মনে হয় না এমন ভালো ছেলে তুই পাবি যে নেশা করে না। আর নেশা না করলেও তার কোনো না কোনো ব্যাড সাইড থাকবেই, জানিস তো। খুদ ছাড়া ছেলে পাওয়া অন্তত এই যুগে টাফ। ব্যাপারটা কেমন খড়ের গাদায় সুচ খোঁজার মতো হয়ে গেল না? আমি অনেক ভেবে দেখলাম, বুঝলি, আমার চেনা জানা এমন একটা ছেলে আছে। বলিস কি, একদিনের মধ্যে এমন একটা ছেলে পেয়ে গেলি? কে সে? কেন, তোর ছোট ভাই অনেক। কি রে, কি হলো তোর? ঠিক আছিস তো তুই? আমি ঠিকই আছি, বরং তোর মাথায় ঠিক নেই। কেন? আমরা ঠিক যেমন ছেলে চেয়েছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট। কোনো রকম নেশা করে না, সভ্য, ভদ্র, এডুকেটেড, ভালো একটা জব করে। তার চেয়েও বড় কথা হলো সমাজের আর 10 জনের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে। বড় বিষয় হলো ও আনিকাকে পছন্দ করে আর হয়তো ভালোবাসে। সবই ঠিক। এই যে তুই বললি না যে অন্নিকাকে অনেক পছন্দ করতো বা ভালোবাসতো, তখন ও সবেমাত্র ক্লাস 7-এ পড়তো। ভালোবাসা বোঝার বয়স তখন ওর হয়নি।
এগুলো নেহাত আবেগ ছিল, আর সেটা হয়তো এতদিনে ভুলে গেছে। তখন ভালোবাসিনি, কিন্তু এখন বাসবে। আমি জানি আমার বোনের জন্য এর চেয়ে ভালো ছেলে আর কোথাও পাবো না। তাই প্লিজ তুই আর অমত করিস না। এমন না তো যে অনেকের বিয়ের বয়স হয়নি, ওদের দুজনের বিয়েটা হলে ওরা অনেক হ্যাপি থাকবে দেখিস, আর আমাদের বন্ধুত্বটা আত্মীয়তায় পরিপূর্ণ হবে। দেখ মিতু, তুই যা বলছিস সবই ঠিক আছে, কিন্তু এটা ওর লাইফের প্রশ্ন। শুধু আমি রাজি হলেই হবে না, ওরও তো রাজি হতে হবে। আর তোর বোন তো ওকে সহ্যই করতে পারে না। সেটা অনেক আগের ঘটনা, ওকে রাজি করার দায়িত্ব তোর। ছোটবেলা থেকে আমি ওকে যা করতে বলেছি ও সব চোখ বুঝে করেছে। একবারের জন্য প্রশ্ন করেনি ও আমাকে ও কি সাবজেক্ট নিয়ে পড়বে, কোথায় যাবে বা কোথায় যাবে না, কার সাথে মিশবে আর কার সাথে মিশবে না। এমনকি অর্ণিকাকেও ও আমার পছন্দ করেছিল। আজ সমাজে আমি প্রতিষ্ঠিত, ওর নিজস্ব পার্সোনাল লাইফের প্রশ্ন, যার সাথে ও সারাটা জীবন কাটাবে। হ্যাঁ, আমি বললে হয়তো বিয়েটা করে নিবে, কিন্তু আমি এই বিষয়ে অন্তত ওর উপর কোনো চাপ দিতে চাই না। ওর একটা নিজস্ব স্বাধীনতা আছে। আমি চাই অনেক ওর নিজের ইচ্ছায় রাজি হোক। প্লিজ মিতু বোন আমার, তুই এই রিকোয়েস্টটা আমাকে করিস না। আমি সর্বোচ্চ বাবা মাকে রাজি করাতে পারি, কিন্তু তোকে অনেকের সাথে কথা বলতে হবে, তোর ওকে রাজি করাতে হবে। ওকে এই দায়িত্বটা তোর কারণেই তোর বোনের পিছনে অনেক ঘুরতো, তখন তুই একদিন ওর নামে আমার কাছে নালিশ করিস তোর বোন বলাতে। ওই দিনে আমি ওকে বকাবকি করি। ওই দিনের পর থেকে তোর পিছনে ঘোরা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে ফিরে তাকাইনি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো, তুই ওর নাম্বারটা আমাকে দে। খেপাচ্ছিস? ও যদি জানতে পারে তুই ওকে ফোন দিয়েছিস তাহলে জীবনেও কথা বলবে না। ওই দিনের পর থেকে ও তোকে ভয় পায়। আচ্ছা তুই এক কাজ কর, ওকে এখন এখানে ডাক, যা বলার সামনাসামনি বলবো। এখন কোথায় ও? ও তো ঢাকাতে, আর জবটা পাওয়ার পর থেকে বাসাতেও তেমন আসে না। এই এখন কোথায় তুমি? যাবার সময় বললা যে তাড়াতাড়ি চলে আসবো, 3 ঘন্টা হয়ে গেল এখনো আসার নাম নেই। আর বলো না, আমি একটা কাজ আটকে গেছি, কাজটা হলেই চলে আসবো। তোমার এত কি কাজ আমি মনে হয় জানি না, পাইছো তো খালি আড্ডা দেওয়া। আমি বাসা আসি তারপর বলি। আচ্ছা তাড়াতাড়ি আসবা কিন্তু। আরে বাবা হ্যাঁ আসবো। সাবিদ ফোনটা কেটে দিয়ে আবার মিতুর সামনে বসে আর বলে, কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। মিতু ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওরা কথা বলছে। কবে কখন কোথায় ওর সাথে কথা বলবো ওইটা আমি তোকে পরে জানাবো, কেমন? আর শোন, তোর দায়িত্ব বাসার সবাইকে রাজি করানো, আর আমি আমার পরিবারের সবাইকে রাজি করাবো, ঠিক আছে? আজ তাহলে উঠি রে। উঠবি মানে? ডিনার না করেই তোকে কে যেতে দিবে শুনি? আর রাত হয়ে গেছে, আমি তোকে ড্রপ করে দেব। না রে, আজ না, অন্য একদিন। আমি একাই বাসায় চলে যেতে পারবো, আর তাছাড়া ছেলেটাকেও বাসায় রেখে এসেছি। সাবিদ তো নাছর বান্দা, ওকে ডিনার না করে আসতেই দেবে না। অনেক জোরাজুরি করার পর মিতু রাজি হয়। সাবিদ ওয়েটারকে ডাকে আর ওকে খাবার অর্ডার করতে বলে। দুজন পছন্দের খাবার অর্ডার করে। একটু পর ওয়েটার এসে খাবার সার্ভ করে দেয়। সাবিদ খেতে খেতে বলে, আচ্ছা বলি না তো অনেককে কতদিনের জন্য ডাকবো? ও হ্যাঁ, আসল কথা বলতেই তো ভুলে গেছি, তুই ওকে 1 মাসের জন্য ডেকে নে। 1 মাস? এতদিন কেন? বিয়ের সাথে কি বাচ্চা কাচ্চা প্ল্যানিং করে ফেলবে নাকি? হারামি, তোর মুখে কি কিছুই আটকায় না? আচ্ছা, কোনোদিন শুনছিস কি কোনো অফিসের স্টাফকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে? আমি চাচ্ছি ওদের বিয়েটা একটু অন্যরকম ভাবে হোক। মানে বুঝলাম না। ওটা তোর মোটা মাথায় ঢুকবে না, আর ওকে আগে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। আমি ওকে সব বুঝিয়ে বলবো, তুই শুধু ওকে ডেকে আন। ঠিক আছে। ডিনার শেষে সাবিদ রেস্টুরেন্টে বিলটা দেওয়ার পর দুজনে বেরিয়ে আসে। মিতুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে বাসায় আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। সাবিদ কলিং বেল দিতেই ওর বউ এসে দরজা খুলে দিয়ে চলে যেতে পা বাড়াতে ও পেছন থেকে জড়িয়ে ধরে। ও বুঝতে পারছে যে ওর বউ ওর উপর রাগ করে আছে। ছাড়ো তো, এত ঢং এখন দেখানো লাগবে না। আমার বউটা বুঝে আমার উপর রাগ করেছে? আচ্ছা বাবা সরি, আমি আর তোমাকে বললাম যে একটা কাজে আটকে গেছি। আমি কি আর জানি না তোমার কি এত কাজ? সাবিদ জানতো বাসায় আসলে এমন কিছু একটা হবে, তাই আগে থেকেই ওর বউয়ের পছন্দের কতগুলো লাল গোলাপ নিয়ে আসছে। আসার পথে ফুলগুলো সামনে এগিয়ে ধরে বলল,
রাখলে আমার বউটাকে অনেক কিউট লাগে। আজকে তোমাকে না একটু বেশি সুন্দর লাগছে। থাক, পাম দেওয়া লাগবে না, ছাড়ো তো। কি যে কাজে গিয়েছিলাম শুনবে না? কি? তোমার জন্য একটা জার ব্যবস্থা করতে গিয়েছিলাম। মানে তোমার দেবরের বিয়ের কথা বলতে গিয়েছিলাম। সত্যি? আচ্ছা, মেয়েটা কেমন দেখতে? আরে তুমিও চেনো মেয়েটাকে, আমার ফ্রেন্ড মিটু আছে না, ওর বোন আন্নিকা। আচ্ছা সব বলবো, তুমি আসো তো। আর বাবা মা কোথায়? কেন খাবে না? না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আমিও জানি যে তুমি আমার জন্য এখনো খাওনি। প্লিজ লক্ষ্মীটি, রাগ করো না, যাও খেয়ে নাও কেমন। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। বাবা মা খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খেয়ে মায়ের রুমে আসো। সাবিত ফ্রেশ হয়ে ওর মায়ের রুমে যায়। বাবা মা দুজনেই বসে টেলিভিশনে খবর দেখছিল। ও গিয়ে সোফায় বসলো আর বলল, মিতা আসেনি? ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, সাবিতের বউয়ের নাম মিতা। মিতা? মিতা কই তুমি? যাই। কিছু হয়েছে? মিতা আসতেই সাবিত ওকে ইশারায় বসতে বললে ও বসে। বাবা মা, তোমাদের কিছু বলার ছিল। তা এত এত আমতা করার কি আছে? তারপর সাবিত শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল সবাইকে। সব শোনার পর বাবা বলল, তো তুমি ওকে কি বলছো? আর ও পরিবারের সবাইকে কি বিষয়ে জানাইছো? বাবা, ওর সাথে আমরা আজকে কথা হয়েছে, আর ও বলেছে বাসায় গিয়ে ওর পরিবারের কাছে সব বলবে। আর ওকে বলেছি তোমরা যা বলবে তাই হবে। শুধু কি আমরা মতামত দিলেই হবে? যার বিয়ে তার মতামত নেওয়ার কি নেই নাকি? ও আমাদের মন রাখার জন্য আমরা যাকে বলবো ও তাকেই বিয়ে করবে। মা অনেক মেয়েটাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। কই, আমরা তো জানি না। আর কেউ থাকলে সবার আগে আমাকে বলতো। কিন্তু ঘটনাটা অনেক আগের, তাই বলেনি। আর আমি ওই বিষয়ে জানতে পেরে ওই মেয়ের পিছনে ঘুরতে বারণ করি। আচ্ছা তাহলে তুমি অনেককে বাসায় আসতে বলো, একেবারে এই বিয়েটা সেরে ফেলা যাবে। তুই আবার বিয়ের কথা বলিস না যেন, তাহলে জীবনেও আসবে না। আর এখন ফোন করার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। অফিস করে এসে ক্লান্ত, হয়তো ঘুমিয়েও পড়েছে। কাল তো ছুটির দিন, তুই বরং কাল করিস। যা যা গিয়ে ঘুমিয়ে পড়। সাবিত আর মিতা রুমে চলে যায়। এদিকে মিতু বাসার সবাইকে সব ঘটনা খুলে বলে। আর মিতু সাবিতের সাথে দেখা করে আসার সময় অনেকে কয়েকটা ছবি নিয়ে সেগুলো ওর বাবা মাকে আর আন্নিকাকে দেখাচ্ছিল। মিতুর কথায় ওর বাবা মা রাজি, কারণ এত ভালো ছেলে সহজে পাওয়া যায় না। তাই একে হাত ছাড়া করা ঠিক হবে না। ছেলে তো আর অচেনা কেউ নয়, শিক্ষা দীক্ষা আচার ব্যবহারের দিক থেকে পারফেক্ট। সব কথা শুনে আর অনেকের ছবি দেখে আন্নিকার চোখে মুখে এক প্রকার বিরক্তির ছাপ। মিতু ওকে উদ্দেশ্য করে বলে, তুই যে অনেককে চিনতি, সেই অনেক আর এই অনেকের মাঝে আকাশ পাতাল তফাৎ। আগে যা হয়েছে সব ভুলে যা, দেখিস অনেক ভালো রাখবে ও। আর আমি চাই না বাবা মা আমার বিয়েটা দিয়ে যে ভুল করেছিল সে একই ভুল তোর সাথেও করা হোক। আন্নিকার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে মিতু। আচ্ছা তোর কি মত? দেখ বোন, ছোটবেলা থেকে বাবা তোর কোনো শখই অপূর্ণ রাখিনি, তাই তোর মতের বিরুদ্ধে আমরা কিছুই করব না। তুই রাজি না হলে আমাদেরকে বলতে পারিস। তোমরা যা বলবে তাই হবে। কথাটা বলে আন্নিকা উঠে রুমে চলে যায়। মনে হয় লজ্জা পেয়েছে। পরদিন সকালে সাবিত অনিককে ফোন করে। ছুটির দিন, তাই বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটাকে দেখছিল। ফোনের শব্দে তাড়াহুড়ো করে রুমে যায়। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বড় ভাইয়া ফোন করেছে। রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালোই। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। অনেক বিয়ের কথা শুনলে বাসায় আসবে না, সেটা তো আপনারা জানেনই। তাই অন্য বাহানায় ওকে বাসায় আনার জন্য সাবিত বলল। বলছিলাম কি অনেকদিন হলো বাসায় আসিস না, আর মা বাবা বলেছিল অনেকদিন হলো তোকে দেখেনি, তাই আমি বলি কি তুই কয়েকটা দিনের জন্য বাসায় আয়। ভাইয়া আসল কথা এটা না, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর গতকালই আমার বাবা মার সাথে কথা হয়েছে। কই, তারা তো তেমন কিছুই বললো না। কি বলবে সেটা খুলে বলো। আছে অনেক ইম্পর্টেন্ট কথা, সব কথা কি আর ফোনে বলা যায় রে? তুই বাসায় আয়, তারপর সব বলবো। কয়েকটা দিন ঘুরে যেতেও পারবি, আর যা বলতে চাচ্ছি সেটাও জানতে পারবি। এখন না গেলে হয় না? না হয় না, শুধু যে আমি আসতে বলেছি তা কিন্তু না, বাবাও তোকে আসতে বলেছে। কথা বলবি বাবার সাথে, না আমিই বলবো বাবাকে। এর মধ্যে আবার বাবাকে টানছো কেন? আসলে বাবাকে আমি অনেক ভয় পাই, তাই বললাম ঠিক আছে আসবো।
তা কতদিনের জন্য আসতে হবে? আপাতত 1 মাসের জন্য আসলেই হবে। অনেক রুমে বসে কথা বলছিল, ভাইয়ের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেল। কি ভাইয়া, কোনোদিন শুনেছো কোনো কোম্পানি তার কোনো স্টাফকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে? তাহলে তো আমাকে রিজাইন লেটারটা জমা দিয়ে আসতে হবে। দরকার হলে তাই করবি, আসতে বলছি আসবি ব্যাস। কথাটা বলেই সাবিত ফোন কেটে দেয়। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো। অনেক ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে বিছানাতে ধপ করে বসে পড়লো। অনেক গল্পে আমার এন্ট্রি নিতে একটু দেরি হয়ে গেল। আগের পর্বেই বলেছি যে গল্পটা একটু অন্যরকম করে তৈরি করেছি। অনেকক্ষণ তো পরিচয় ছাড়াই গল্প শুনলেন, আসুন এবার পরিচয়টা দিয়ে দেই। আমি ঈশান আহমেদ অনিক, ডাকনাম অনিক। লেখাপড়া শেষ করে একটা টেক্সটাইল ফ্যাশন ডিজাইনার, একটা গার্মেন্টসে কর্মরত আছি। বাবা মা ভাইয়া ভাবি এই নিয়ে আমাদের পরিবার। চাকরির জন্য আমি ঢাকাতে রনি আর সিয়ামের সাথে কলেজ লাইফে 2টা রাম ছাগলের থুকু ফ্রেন্ডের সাথে থাকি। বাসাতে তেমন যায় না। আমাদের গ্রামের বাড়িটা ফরিদপুরে। গ্রাম বললে ভুল হবে, গ্রামটা সিটির মধ্যে পড়ায় এক প্রকার শহরও বলা চলে। বাবা মার সাথে প্রত্যেক দিনই কথা হয়, প্রায় বাসায় যেতে বলে। কেন জানি এই ব্যস্ত শহর ছেড়ে যেতে ইচ্ছে করে না। আর এতক্ষণ তো শুনছেনই আমার আর ভাইয়ার মাঝে কি কথা হয়েছে। আর ভাইয়াটাও না হয়েছে, যা বলবে তাই করতে হবে। ধ্যাত, ভাল লাগে না। ভাইয়া যা করে তোর ভালো জন্যই করে। তা অবশ্য ঠিক বলেছিস। তাহলে এত চিন্তা করছিস কেন? যেতে বলছি যাবি। কতদিনের জন্য যেতে বলেছে সেটাও নিশ্চয়ই শুনেছিস। হ্যাঁ শুনেছি। অনেক মাথা চুলকাতে চুলকাতে কি যেন একটা ভাবতে লাগলো। ওকে চুপ থাকতে দেখে সিয়াম ওর মাথায় টোকা মেরে বলল, কি রে এত কি ভাবছিস? ভাবছি বসকে কি বলে ম্যানেজ করব। সিয়াম একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, বিয়ের দেখবি সুরসুর করে ছুটি দিয়ে দিয়েছে। অনেক তখন বলল, চুপ কর শালা, আমি মরি আমার জ্বালায়, উনি কানের গোড়ায় সিটি বাজায়। শালা বলবি না, কোনো বোন নেই আমার। রনি একটা কফি মগ অনেকের দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর, এছাড়া তো কোনো উপায় দেখতেও পাচ্ছি না। আসলে আমাদের 3জনকে বন্ধু বললে ভুল হবে, কারণ আমাদের সম্পর্ক এতটাই গভীর যে 3জন ভাই বলে ভুল করবে না। আমরা 3জন একসাথে ঢাকাতে আসি, এরপর একই ভার্সিটিতে ভর্তি হই, খাওয়া দাওয়া সেই থেকে একই সাথে। তারপর 3জনের পরপর চাকরি হয়। বিপদে আপদে 3জনের পাশে ছায়ার মতো থাকি। এই তো 3 মাস আগের কথা, সামান্য একটা কারণে রনির চাকরিটা চলে যায়। এতেও খুব আপসেট হয়ে পড়ে। তখন আমি আর সিয়ামুকে বলেছিলাম, দেখ আমরা তো কেউই সরকারি অফিসে চাকরি করি না যে পার্মানেন্ট হবে। আমি ওকে আরও বলি যে দেখ, যতদিন তোর চাকরি না হচ্ছে ততদিন তোর আর তোর পরিবারের দায়িত্বটা আমাদের। রনি আমাদের দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, তোদের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। চুপ কর শালা, তোর পরিবার কি আমাদের পরিবার নয়? তোর জায়গায় আমরা কেউ থাকতাম তাহলে কি তুই আমাদের জন্য এটুকু করতি না? আর বাচ্চাদের মতো কাঁদছিস কেন? কান্না থামা। সিয়ামের চোখের পানি মুছে দিয়ে হাসানোর জন্য বলছিল, স্যার তো অনেক খিদে পেয়েছে আমার। কি রান্না করেছিস খেতে দে, পেটের মধ্যে সুসরণ বৈঠক মারছে। একটা মজার বিষয় হলো আমাদের নিজেদের রান্না আমরা নিজেরাই করি। আর একটা কথা, ওদের দুজনেরই গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার নেই। ওরা অনেকবার বলেছিল একটা রিলেশন করতে, কিন্তু স্কুল লাইফে একটা ঘটনা ঘটার কারণে ভাই আমাকে উদুম কেলিয়েছিল। সেই থেকে রিলেশন করা তো দূরের কথা, ওদের দেখলে 100 হাত দূর দিয়ে যায়। ঘটনাটা একটু সিক্রেট, সাথে থাকুন, পরে জানতে পারবেন। পরদিন সকালবেলা অফিস থেকে চলে গেলাম, গিয়ে কেবিনে বসে ভাবছি বসকে কিভাবে কথাটা বলি। ভাবতে ভাবতে দুপুর হয়ে গেছে। এরপর সিয়ামের কথা মতো 1 হাত সাহস নিয়ে বসের রুমের সামনে গিয়ে নক করতে বস বলল, আসো ভেতরে আসো। আমি গিয়ে বসের সামনে দাঁড়িয়ে আছি। কি হলো, বসো। বসের কথা মতো বসে পড়লাম। আমাকে চুপ করে থাকতে থেকে বস বলল, কিছু বলবে? জি স্যার। তোমাকে না কতদিন বলেছি আমাকে ভাইয়া বলবে। ঠিক আছে ভাইয়া, আসলে বস আমাকে অনেক বিশ্বাস করেন এবং ভালোবাসেন, তাই তিনি ওনাকে ভাইয়া বলে ডাকতে বলেছে। তুমি তো কি বলতে চাচ্ছিলে? ভাইয়া আমার কিছুদিনের ছুটি লাগবে। তা কতদিনের ছুটি লাগবে? এই ধরেন 1 মাস। বস একটা ফাইল দেখছিল, খুব স্বাভাবিকভাবে বলল, এতদিন কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়েছে। কি আর করুম রে ভাই, ডাহা একটা মিথ্যা কথা কইলাম। ভাইয়া আমার বিয়ে। কংগ্রাচুলেশনস। ইনভাইট করবা না? আমি একটু হেসে বললাম, অবশ্যই ভাইয়া। আচ্ছা তুমি ছুটিতে গেলে অফিসের কি হবে? সমস্যা নেই, আমি আমার একটা ফ্রেন্ডকে বলে যাব, আমার পরিবর্তে ও কাজ করবে।
এত কাজের চাপ নিতে পারবে তো? হ্যাঁ পারবে, আমি ওকে সব বুঝিয়ে দিয়ে যাব। তাছাড়া ও অনেক ভালো কাজ করে। ভাইয়া 1 মাসের বেতনটা ওকে দিয়ে দিবেন। এর জন্য তোমাকে আমার এত ভালো লাগে। তুমি শুধু নিজের নয় বরং সবার কথাই ভাবো। অনেক, আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তোমাকে মেয়ের জামাই করতাম। হালার না থাইকাই ভালো হইছে, নইলে যেভাবে বর্তমানে গল্পতে বসের মেয়েগুলোকে বিয়ে করে অফিস স্টাফগুলোকে সোফায় আর নিচে ঘুমাতে হচ্ছে, তেমন কিছু আমার সাথে হলে তো সিনেমা পুরাই সুপারহিট হয়ে যেত। বিয়ে করেও ব্যাচেলার। মনে মনে কথাটা ভাবলাম। কি ভাবছো? কই কিছু না। তো কবে থেকে ছুটিতে যাচ্ছ? এই তো পরশু। যাচ্ছ যাও, কিন্তু নেক্সট মান্থ তোমাকে দেশের বাইরে যেতে হবে। সেখানে আমাদের নতুন একটা ব্রাঞ্চ খুলবো ভাবছি। আর ধন্যবাদ। ভাইয়া আপনি কিছু চিন্তা করবেন না, বরাবরের মতো সব ভালোই হবে। ধন্যবাদটা কিসের জন্য? আগের সপ্তাহের প্রজেক্টের কাজটা বায়ারদের পছন্দ হয়েছে, ওরা আমাদের সাথে ডিলটা কনফার্ম করেছে। ভাইয়া ওইটা আমার কর্তব্য। আচ্ছা আজ তাহলে উঠি। বসের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরপর রনিকে অফিসের কাজগুলো সব বুঝিয়ে দিলাম। কাজগুলো শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম, তখন সিয়াম বলল, কাল তো তুই চলে যাবি, চল আজকে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তারপর সারাদিন 3 জন অনেক ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় আসলাম। বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিলাম। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রনি আর সিয়ামের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে বাসায় আসতে আসতে 1:30টা বেজে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো দেবরজি? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কি ভালো আছেন তো? হ্যাঁ ভালোই আছি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ভাবি এখন খাবো না, একেবারে গোসল করে এসে খাবো। ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো বাইরে গেছে। ভাইয়া কি জন্য এত জরুরিভাবে আসতে বললো? তুমি কি কিছু জানো ভাবি? কই না তো, তোমার ভাইয়া তেমন কিছু তো বলেনি। ও আচ্ছা, আমি মা বাবার সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। তারপর মা বাবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে আসলাম। রুমে এসে গোসল করে দুপুরের খাওয়া খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ভাবির ডাকে। ভাইয়া উঠো, তোমার ভাইয়া তোমাকে যেতে বলেছে। ঘুম ঘুম চোখে বললাম, যাই, তুমি যাও, আমি আসছি। ভাবি চলে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বাজে। উঠে ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে গেলাম। তারপর রুমের ভেতর যেতেই, বস এখন বলো কি হয়েছে? আমি তো কিছু বলবো না, তোর সাথে কে একজন দেখা করতে চাই, যা বলার সে বলবে। তোমরা কি শুরু করলা বলো তো? বাবা মাকে জিজ্ঞেস করলাম, কিছু বললো না। ভাবিকে বললাম, সেও কিছু বললো না, বললো জানি না। আবার তুমি বললা বাসায় আসার পর বলবা, আসলাম এখন আবার বলছো অন্য কেউ বলবে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সাবিতা অনেকের দিকে একটা ঠিকানা এগিয়ে দিয়ে বলল, এই নে ধর, এই ঠিকানা অনুযায়ী গেলে সব জানতে পারবি। কাল ঠিক বিকাল 3টায় চলে যাবি, তোর জন্য কেউ অপেক্ষা করবে। ধুর ভাল লাগে না। ভাইয়ের হাত থেকে ঠিকানাটা নিয়ে রুমে চলে আসলাম। অনেক দূর থেকে জার্নি করে এসে আমার কোথাও যেতে ইচ্ছা হচ্ছিল না, তাই বসে সবে ক্লাস অফ ক্লান গেমস খেলছিলাম। কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। একটু পর ভাবি খাবার খেতে ডেকে গেল। অনেকদিন পর আজ সবাই একসাথে বসে খাবার খেলাম, তাই অনেক ভালো লাগলো। খাওয়া শেষে সবার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর রুমে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি এমন কথা যার জন্য ঢাকা থেকে ডেকে আনলো, তাও কেউ তেমন কিছু বললো না। আর কার সাথেই বা কাল দেখা করতে যেতে বললো, কে হতে পারে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমার আবার খুব ভোরে ওঠার অভ্যাস, কারণ নিজেদের রান্না করে খেয়ে অফিসে যেতে হয়, তাই আজও তার ব্যতিক্রম হলো না। উঠে অজু করে ফজরের নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে দেখি ভাবি রান্নাঘরের দিকে যাচ্ছে। আমাকে দেখে বলল, ভাইয়া তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? নামাজ পড়ে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসলাম। ও, তুমি চা খাবে? হলে মন্দ হয় না। ভাইয়া তুমি একটু বসো, আমি চা করে দিচ্ছি। একটু পর ভাবি চা দিল। চায়ে চুমুক দিতে দিতে ভাবলাম, বাসায় আসলাম, ফ্রেন্ডগুলাকে তো জানালাম না। চা শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে স্কুল লাইফের বন্ধু আলামিন আর মেহেদিকে ফোন করে 10টার দিকে রাজু ভাইয়ের চায়ের দোকানে আসতে বললাম। সকালের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে রাজু ভাইয়ের চায়ের দোকানে চলে এলাম। এসে দেখি মেহেদি এসে বসে আছে, আর বরাবরের মতো আজও আলামিনে আসতে দেরি। কিরে আসলি কখন? এই তো কাল। কাল আসলি আর আজ দেখা করছিস? কালকে আসতে অনেক দেরি হয়েছে, আর শরীরটা অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে সন্ধ্যা হয়ে যায়, তাই আর দেখা করিনি। মেহেদি আর অনেক কথা বলছিল, এর মাঝে আলামিন এসে ওদের পেছনে দাঁড়িয়ে অনেকেই
মাথায় একটা টোকা দিতেই ও ঘুরে তাকিয়ে দেখে আলামিন। কিরে আন্টির ছেলে, কেমন আছিস? ভালোই আছি, তোর অভ্যাসটা আর গেল না। এইবার কয়দিনের জন্য আসলি? আর আসবি তো আসবি, একটা ফোন করবি না? তাহলে তো এগিয়ে যেতাম তোকে আনতে। বলবো, তোদের সব বলবো। আগে কি খাবি বল? আগে চা দিয়ে না হয় শুরু করি, চিনি দিয়ে না হয় শুরু করব। রাজু ভাই, আমাদের চা দিন তো। তোমরা বসো, আমি দিতেছি। এর মধ্যে মেহেদি গিয়ে একটা সিগারেট ধরিয়ে আনলো। আর আলামিন চায়ের কথা বলে হাতের কাছে যা পাচ্ছে সেটাই খাচ্ছে। কিরে শালা, তুই এখনো সিগারেট খাওয়া ছাড়িস নাই? আসলে আমাদের তিনজনের মধ্যে শুধু মেহেদি এই ছায় পাশ খায়, আলামিন খায় তবে কম। অনেকবার ওদের বারণ করেছি, কিন্তু কে শুনে কার কথা। স্যার তো এসব কথা, তোর কথা বল। তুই তো আবার ঈদের সময় ছাড়া আসিস না। আর কয়দিনের জন্য এসেছিস বললি না তো? দোকানদার এসে চা দিতে দিতে বলল, মামা, তোমরা তিনজন একসাথে অনেকদিন পর আমার দোকানে আসলে। তুমি চলে যাওয়ার পর থেকে ওরা দুজনও আর আসে না, আর কেউ আড্ডা দেয় না। কথাটা বলে রাজু ভাই চলে গেল। আসলে ওরা স্কুল লাইফ থেকে ওনার দোকানে আড্ডা দেওয়া, ক্যারাম খেলা সব এখানেই ছিল। মজার বিষয় হলো ওরা ওনাকে ভাই ডাকলে উনি ওদের মামা বলে। 1 মাসের জন্য এসেছি, কথাটা বলার সাথে সাথে আলামিন মুখ থেকে চা ফেলে দিল। চায়ের কাপটা রেখে আমার কাছে এসে কপালে মুখে হাত দিয়ে দেখতে লাগলো। কিরে, তোর আবার কি হলো? এই, তুই ঠিক আছিস তো? সত্যি করে বল তো, তোর মাথায় কোথাও চোট লাগেনি তো? কি সব আবল তাবল বকছিস? আমার আবার কি হবে? যে ছেলে 5-6 দিনে বেশি থাকে না, সে নাকি 1 মাস থাকবে। ব্যাপারটা কেমন গল্পের গরু গাছে ওঠার মতো হয়ে গেল না? কারণ কি বলতো? কারণটাই তো জানতে এসেছি। মানে তোর কথা আগাগোড়া কিছুই বুঝতেছি না, বিষয়টা ক্লিয়ার করে বল। আচ্ছা শোন তাহলে, আমি ওদের সব ঘটনা খুলে বললাম। সব শোনার পর আলামিন বলল, কি, যে কারণে এসেছিস সেটাই জানিস না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মেহেদি গম্ভীর গলায় বলল, তোর কথা তো সব শুনলাম, আর যাতে বুঝলাম ডাল মে কুছ জরুর কালা হ্যায়। তোদের শুটিং শেষ হলে আমাকে একটু বলবি এর সলিউশন কি, আর কেই বা হতে পারে? আমি জানি কে হতে পারে। আমি আগ্রহের সুরে বললাম, কে হতে পারে? আমি জানি কে হতে পারে। কে হতে পারে? আলামিন একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, দেখা কর, জানতে পারবি। ওর কথা শুনে আমরা তিনজন মিলেই হাসলাম। তুই দেখা কর, তারপর আমাদের জানাস, কেমন? এখন উঠি তাহলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 1টা বেজে গেছে। তাই ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তারপর গোসল করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসলাম। বাসার ভেতরে ঢুকতেই ভাবি বলল, ভাইয়া, তোমার ভাই নাকি তোমাকে কোথাও যেতে বলেছে? আমি মাথা নেড়ে উত্তর দিলাম, তোমার ভাইয়া বাসা থেকে বেরোনোর আগে বলে গেছে তুমি যেন সময় মতো পৌঁছে যাও। তুমি বসো, তোমাকে খাবার দিচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। তাই বাধ্য ছেলের মতো খাবার টেবিলে গিয়ে বসে পড়লাম। ভাবি এসে খাবার বেড়ে দিল, আমি খেতে শুরু করলাম। খেতে খেতে ভাবছিলাম, ভাইয়া যেহেতু ভাবিকে দেখা করতে যাওয়ার কথা বলেছে, তাহলে হয়তো এটাও বলেছে কে আসবে। তাই প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা ভাবি, ভাইয়া তোমাকে কি বলেছে, কে আসবে দেখা করতে? কই না তো। ও, খাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে বাবা মার কাছে বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। একদিকে যেমন টেনশন হচ্ছে, অন্যদিকে তেমন কৌতূহল হচ্ছে কে হতে পারে সেটা ভেবে। ফোনের লোকেশন অন করে ভাইয়ার দেওয়া ঠিকানা মতো যেতে লাগলাম। শেষ পর্যন্ত লোকেশন অনুযায়ী এসে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। বাইকটা পার্ক করে দাঁড়াতেই ফোনের মেসেজ টোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখি ভাইয়া মেসেজ করেছে। মেসেজ অন করে দেখি ভাইয়া লিখেছে, এত নম্বর টেবিলে তোর জন্য কেউ একজন অপেক্ষা করছে, তুই তাকে খুব ভালো করেই চিনিস, গিয়ে কথা বল। এবার আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 1 পা 2 পা করে গিয়ে ভাইয়ার বলা কথা মতো সেই টেবিলের কাছে যেতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে অপ্রস্তুত ছিলাম। বলতে পারেন এক প্রকার শকড, নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। তাই তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করে খানিকটা দূরে গিয়ে ভাইয়াকে কল দিলাম। ভাইয়া ফোনটা রিসিভ করে। আপনারা হয়তো জানেন অনেকের সাথে কে দেখা করতে এসেছে, কিন্তু গল্পে ও তো আর জানতো না আর কি এমন ঘটনা ঘটেছে যে অনেক দেখা করতে আসা ব্যক্তিকে দেখে এতটা অবাক আর শকড হলো। বিষয়টা অবশ্যই জানতে পারবেন, চলুন গল্পে ফেরা যাক। হ্যাঁ বল। ভাইয়া, এ তো মিতু আপু, তুমি আমাকে আগে বললে না কেন? আগে বলে তুই তো জীবনে দেখা করতে যেতে চাইতি না। তুমি তো জানো আমি মিতু আপুকে কতটা ভয় পাই। ভয়ের কোনো কারণ নেই, গিয়ে কথা বল। আর মিতু নিজেই তোর সাথে দেখা করার কথা বলেছিল। এটা বলে ফোনটা কেটে দিল। সাবিত সেদিন অনেককে বাসায় আসার কথা বলে ফোন কেটে দেয়। তারপরই মিতুকে ফোন করে বলে অনেকের বাসায় আসার কথা,
কারণ অনেক ওর কথা কখনোই অমান্য করবে না। আসলে ছোটবেলা থেকেই ওর ভাই ওকে যা বলে ও তাই শোনে। এরপর মিতু বলে অনেক যেন কাল ওর সাথে দেখা করে সেই একই রেস্টুরেন্টে। আর বাকিটা তো আপনারা জানেনই। অনেক স্বাভাবিকভাবে মিতুর সামনে গিয়ে দাঁড়ালো। মিতু ওর দিকে তাকায় আর তারপর আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে অনেক যে, বসো। আপু ভালো আছেন? আল্লাহ ভালোই রেখেছেন। তুমি ভালো আছো? জি আপু আলহামদুলিল্লাহ। মিতুর পাশে তনুকে দেখে অনেক প্রশ্ন করে, আপু এটা আপনার বেবি? মিতু মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ। অনেক কিউট তো আপু, পুরো আপনার মতো হয়েছে। এটা বলে অনেক একটা ওয়েটারকে ডাকে। জি স্যার, বলেন কি খাবেন? আপু কি খাবেন বলেন? না না, কিছুই খাবো না। তা বললে কি হয়? আপনি এই প্রথম আমার সাথে দেখা করতে আসলেন আর কিছু খাবেন না বললে তো শুনছি না। মিতু অনেকবার বারণ করার পরও অনেক বলে, আচ্ছা তাহলে শুধু কফি তো খাওয়া যেতেই পারে প্লিজ আপু। তারপরে অনেক 2 কাপ কফি আর তনুর জন্য কিছু চকলেট আর কিছু চিপস অর্ডার করে। ওয়েটার চলে যায়। অনেক হাত বাড়িয়ে তনুকে মিতুর কাছ থেকে নিজের কাছে নিয়ে কোলে বসায়। আচ্ছা অনেক, বাচ্চা তোমার অনেক পছন্দ তাই না? অনেক, কিন্তু আপনি বুঝলেন কেমন করে? না, আসার পর থেকে তুমি তনুকে যেভাবে আদর করছো তাই মনে হলো। আসলে আপু বাচ্চারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিষ্পাপ। আপনার মন যখন খারাপ হয় তখন ওদের সাথে একটু সময় দেবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। আমার মন খারাপ হলে এটাই করি। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। আমার মনে যা আসে আমি সেটাই বলি। এর মাঝে ওয়েটার এসে ওদের কফি আর তনুর খাবারগুলো দিয়ে যায়। আচ্ছা, তুমি নাকি আমাকে অনেক ভয় পাও? কথাটা শুনে আমি অনেক তোতলাতে বললাম, কই না তো। আসলে সাবিতকে আমিই বলেছিলাম তোমাকে এখানে ডেকে আনতে। তোমাকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যাঁ বলেন। কিভাবে যে কথাগুলো বলবো বুঝতে পারছি না। আপু আপনি আমাকে আপনার ছোট ভাই ভেবে বলতে পারেন, এত ইতস্তত বোধ করার কি আছে বলেন তো। মিতু তারপর ওর বিয়ের পর থেকে ওর সাথে যা যা ঘটেছে সব খুলে বলে। বলা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে। এর মধ্যে বাবা আনিকার বিয়ের কথা বলছে। ওর বিয়েটার জন্য সৃষ্টিও বিয়ে করছে না। আন্নিকার কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। তারপর নিজেকে স্বাভাবিক করে মিতাকে জিজ্ঞেস করলাম, আন্নিকার বিয়ের সাথে সৃষ্টির বিয়ে না হওয়ার কি সম্পর্ক? তুমি তো জানোই যে আনিকার সৃষ্টি যমজ বোন। আমার ফুপির কোনো সন্তান না থাকায় সৃষ্টি ছোটবেলা থেকে ওনার কাছ থেকে বড় হয়ে এসেছে। ওখানে থাকলেও সৃষ্টি জানে ওনারা ওর আসল বাবা মা নয়। কিছুদিন আগে সৃষ্টির বিয়ের ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু ও সাফ জানিয়ে দিয়েছে যতদিন না ওর বড় বোন বিয়ে করছে, অর্থাৎ আনিকা বিয়েটা হচ্ছে, ততদিন ও বিয়ে করবে না। এর মাঝে বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি বুঝতে পারছি না যে বাবা আমাদেরকে নিয়ে এত টেনশন কেন করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আনিকার বিয়েটা দিতে চাচ্ছি। ওর বিয়েটা দিতে পারলে অন্তত বাবার টেনশনটা কিছুটা হলেও কমবে। এইদিকে ওর বিয়েটা দিতে চাচ্ছি, অন্যদিকে আমার অনেক ভয়ও হচ্ছে। তাড়াহুড়ো করে বিয়ে দিতে গিয়ে আমার মতো যদি ওর জীবনটা এমন হয়ে পড়ে। কারণ বাবা অনেক আদর যত্ন করে ওকে বড় করেছে, ওর গায়ে একটা আঁচও লাগতে দেয়নি। ওর যদি তেমন কিছু হয় বাবা সেটা সহ্য করতে পারে না। আর আমি বড় মেয়ে হয়ে কি করে সেটা হতে দিই বলো? কথাগুলো বলে মিতু কিছুক্ষণ চুপ করে রইল, সাথে অনিকও। অনিকের কথাগুলো বলতে খারাপ লাগলেও কষ্টগুলোকে নিজের ভেতরে রেখে বলল, ভালো দেখে কোনো চেনা জানা ছেলের সাথে বিয়ে দিলেই তো হয়। আর আপু আপনি এই কথাগুলো আমাকে বলছেন কেন? কারণ আমার জানা মতে তোমার থেকে ভালো ছেলে আর নেই। মানে আপু আপনি কি বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি বলছি আমার বোনের জন্য তোমার থেকে ভালো ছেলে আর হতেই পারে না। তাই তোমার ভাই আর আমি ঠিক করেছি যে তোমার আর আনিকার বিয়েটা হয়ে গেলে আমি আমার বাবার টেনশনটা দূর করতে পারবো। বাট আপনি এইসব কি বলছেন আপু? অনেক পুরো বিস্মিত হয়ে বলল কথাটা। ও কখনো চিন্তাও করেনি মিতু ওকে এমন কিছু বলবে। ভাইয়া, আমি অনেক ভেবে দেখেছি আমার বোনটাকে তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আর আমি এও জানি তুমি ওকে অনেক সুখে রাখবে। তুমি যেমন ওর জন্য পারফেক্ট, ও তোমার জন্য পারফেক্ট। আপু আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? আর এটা কোনোভাবেই পসিবল না। একটা সময় তো আপনিই চেয়েছিলেন আমি যেন ওর পেছনে না ঘুরি। মিতু অনেকের হাতগুলো ধরে বলে, কেন সম্ভব নয়? আর সেটা প্রায় 10 বছর আগের কথা। তখন তোমরা তো ছোট ছিলে।
আপু, আপনি বিষয়টাকে যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। আপনার পরিবার সমাজ কখনো এই সম্পর্ক মেনে নিবে না। ভাইয়া হয়তো আপনার কথায় রাজি, কিন্তু বাবা মা হয়তো মানবে না। কেন মানবে না? কারণ আপনি ভালো করেই জানেন, আর সেটা হলো আমি আপনার বোনের থেকে জুনিয়র। আপু, একটা সিনিয়র ছেলে যদি তার যে 10 থেকে 12 বছরের কোনো জুনিয়র মেয়েকে বিয়ে করে তাহলে তাতে কোনো দোষ নেই। আর যদি কোনো জুনিয়র ছেলে তার থেকে 6 মাসের বড় কোনো সিনিয়র মেয়েকে বিয়ে করে তাহলে সমাজের মানুষ সেটা কখনোই ভালো চোখে দেখে না। আর বাকি রইল আন্নিকা, সে তো কখনোই মানবে না। ওর কাছে যদি পৃথিবীর সব থেকে কোনো অযোগ্যের সাথেও বিয়ে হয় তাহলেও সেটা আমি, আমাকে তো সহ্যই করতে পারে না। তাহলে আপনি ভাবলেন কিভাবে আমাদের বিয়েটা হলে আমরা সুখী হব? আমার পরিবার তোমার ব্যাপারে সব জানে, ওরাও এই বিয়েতে রাজি। আর তোমার পরিবারকে রাজি করানোর দায়িত্বটা আমার। তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজ কোনো মেয়ে তার স্বামীর বাড়ি থেকে নির্যাতিত হয়ে বাবার বাড়িতে চলে আসলে ভালো চোখে দেখে না, উল্টো মেয়েরই দোষটা খোঁজে, সেই সমাজের কথা বলছো? দেখো ভাই, সমাজের মানুষ কি বললো না বললো তাতে আমাদের কান না দিলেও চলবে। আর আনিকা আমাকে বলেছে যে আমাদের মতেই ওর মত। এখন হয়তো আপনাদের কথা মেনে নেবে, কিন্তু বিয়ের পর যদি আমরা সুখী না হই? তুমি তো ওকে পছন্দ করতে, ভালোবাসতে, হয়তো এখনো বাসো, যার কারণে এখন পর্যন্ত রিলেশন তো দূরের কথা, কোনো মেয়ের দিকেও ফিরে তাকাওনি। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি। তুমি হয়তো ভাবছো আমি এসব বিষয়ে কি করে জানলাম। এইসব তোমার ভাইও জানে। আসলে সাবিত একদিন তোমার ফ্রেন্ড মেহেদির কাছে জানতে চায় তোমার কোথাও রিলেশন আছে কিনা, তখন ও আমাদেরকে সব খুলে বলে, তারপর আমাকে জানায়। আপু, আপনি তো জানেন আমরা তখন অনেক ছোট ছিলাম, আর ওটা লাভ না, অ্যাট্রাকশন ছিল। আমি আজও বুঝতে পারিনি। তখন যেটা পারোনি এখন পারবে না? পারবে না তোমার ভালোবাসা দিয়ে আমার বোনের মনটা জয় করে নিতে? একটু ভেবে আমি উত্তর দিলাম, আচ্ছা আপু, আমি না হয় রাজি, কিন্তু বাবা মা অমতে তো আমি কিছু করতে পারবো না। কারণ আমার আজ যা পজিশন, আমাদের যে পারিবারিক অবস্থা, সব তাদের কষ্টের ফল। তারা আমার জন্য যা করেছে, আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে তাদের পায়ে জুতা বানিয়ে দিই, তাও শুধুমাত্র আমার বোঝার বয়সের পর থেকে আমার জন্য যতটুকু কষ্ট করেছে তার ঋণই শোধ হবে না। একটা সময় ছিল ভাইয়ের কোনো চাকরি ছিল না, আমরা পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতাম। তখন মনের অবস্থা ছিল দুর্বল, তার মধ্যে থেকে বেরিয়ে আসার মতো সাহস আর শক্তি তাদের কাছ থেকেই পেয়েছি। তাদের অবদান আমার জীবনে অতুলনীয়। আমি চাই না আমার কোনো কাজে বাবা মার কোনো কষ্ট পাক। তাছাড়া বিয়েটা তো শুধু দুটো মানুষের সম্পর্ক নয়, বরং দুই পরিবারের মধ্যেও আত্মীয়তাও। তাই আমি আপনাকে সোজাসুজিভাবেই বলি, বাবা মা মত না দিলে আমার পক্ষে আপনার কথা রাখা পসিবল না। ভাইয়া, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো। আমি নিজেই তোমার পরিবারের সবার সাথে কথা বলবো। আচ্ছা আপু, তাহলে আপনি কাল আপনার পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাসায় আসেন। ঠিক আছে, আজ তাহলে উঠি। সে কি আপু, কিছু না খেয়ে চলে যাবেন? না ভাইয়া, আজ আর না। আর তাছাড়া কালকে তো তোমাদের বাসায় যাচ্ছি। আপু, আপনাকে তাহলে এগিয়ে দেই? না, আমি চলে যেতে পারবো। তারপর দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মিতু রিক্সার জন্য দাঁড়ালে অনেক একটা রিক্সা ডেকে বলে, মামা আপু যেখানে বলেন আমি দিয়েন। কথাগুলো বলে অনেক ভাড়াটা দিতে নিলেই মিতু অনেক বারণ করে, কিন্তু কে শোনে কার কথা। অনেক রিক্সাওয়ালাকে চলে যেতে বললে সে চলে যায়। তারপর অনেক নিজেও বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মিতুর পরিবার যে এই বিয়েতে রাজি সেটা সাবিতকে বলতে ভুলে গেছে। সাবিতের পরিবারও যে রাজি সেটাও মিতু বলেনি, কারণ ও চাচ্ছিল অনেক আগে নিজে রাজি হোক। অন্যদিকে অনেক ভাবতে থাকে, একটু আগে সে যা শুনলো তা কি সত্যি নাকি স্বপ্ন। ভাবনা অবসান ঘটিয়ে ফোনের শব্দ। বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে ফোনটা হাতি নিয়ে দেখে মেহেদি কল দিয়েছে। রিসিভ করে। হ্যাঁ বল। কিরে তোর হলো? আর কার সাথে দেখা করলি? তোরা কোথায় বল, আমি আসছি। তারপর বলি, আমরা তো ব্রিজে বসে আছি। থাক আসছি। এটা বলে ফোনটা কেটে দিয়ে তারপর বাইকটা স্টার্ট করে ব্রিজে চলে আসলাম। এসে দেখি আলামিন আর মেহেদি বসে আছে। আমিও গিয়ে ওদের সাথে বসলাম। আলামিনের মুখে বাচ্চাদের মতো ললিপপ নিয়ে বলল, কিরে কার সাথে দেখা করলি? কিরে বোন বিড়াল, তোর এই পোলাপাইনের অভ্যাস গেল না? কথাটা বলে ললিপপটা টান দিয়ে নিয়ে নদীতে ফেলে দিলাম। সাথে সাথে আলামিনের এসে আমাকে মারতে শুরু করলো। তোরা থামবি? আর আলামিন কি শুরু করলি? কোনো মেয়ে দেখলে কি ভাববে বলতো?
অনেক হয়েছে, এবার তো থাম। আর তুই বলতো কার সাথে দেখা করতে গিয়েছিলি? আন্নিকার বোন মিতু আপুর সাথে। কথাটা বলতেই মেহেদি আর আলামিন দুজনেই দাঁড়িয়ে গেল। বলিস কি? এবার মেহেদি অনিকের দিকে একটু এগিয়ে এসে ওর মুখের দুপাশটা ভালো করে দেখতে লাগলো। কিরে, তোর আবার কি হলো, এভাবে কি দেখিস? হ্যাঁ রে, তোকে মারে টারেনি তো? মারবে কেন, আরো উল্টা বোন যাওয়াই করতে চাইছিল। বুঝলাম না। শোন তাহলে, অনেক শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। বলিস কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাক, এতদিন বাদে তোর ভালোবাসা তাহলে পূর্ণতা পাবে। পূর্ণতা পাবে কিনা জানি না, তবে আমি মিতু আপুকে বলেছি বাবা মা রাজি না হলে বিয়ে হবে না। তুই চিন্তা করিস না, আন্নিকা এখন আর তোকে অবহেলা করতে পারবে না। তোর ভাইয়া যখন রাজি, তাহলে আন্টি আঙ্কেলও রাজি হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই চিন্তা করিস না। হলে ভালো, না হলে আর কি করার আছে। হলে ভালো আর না হলে আর কি করার আছে। সবাই হয়তো ভাবছেন কি এমন ঘটেছে যে আন্নিকা অনিককে সহ্যই করতে পারে না। বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। অনিক তখন 7ম শ্রেণীতে পড়ে আর আন্নিকা পড়তো 8ম শ্রেণীতে। আন্নিকা যখন স্কুল ছুটির পর অনিকের বাসার সামনে দিয়ে যেত, অনিক সেটা প্রায়ই দেখতো। আর এই দেখা থেকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। আর ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় ও নিজেও বুঝতে পারেনি। অনিক কোনো কথাই ওর বন্ধুদের থেকে লুকাতো না, কিন্তু এই বিষয়টা ও কাউকেই বলেনি। অনিকের মন প্রায় উদাসীন থাকতো। আলামিন সেটা লক্ষ্য করে। তারপর ওকে জিজ্ঞাসা করতে অনিক ওকে সব খুলে বলে। ঘটনার সূত্রপাত এখানে। আলামিন আর আন্নিকা একই ক্লাসে পড়তো। মেহেদি আর অনিকের সাথে একই এলাকায় বাসা থাকায় ওদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল। আলামিন অনিককে সব খুলে বলে আন্নিকার বিষয়ে। ও আরও জানায় যে ওর বোনের নাম মিতু আর আন্নিকার যমজ আরেকটা বোন আছে। অনিক জানতো ওর বড় ভাই আর মিতুর বন্ধুত্বের কথা, কিন্তু এটা জানতো না যে আন্নিকা মিতুর বোন। অনিক তখন শিওর হয় যে এই আন্নিকার কথা ওর ভাই প্রায় বলতো। তখন থেকে অনিক আরও বেশি করে পেছনে সময় দেয় ওর। বিষয়টা অনিকা লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দেয় না। কিন্তু অন্যদিকে অনিক ওকে বলতে পারছে না, তাই বলে আলামিনকে বিষয়টা জানালে আলামিন ওর আরও কিছু ফ্রেন্ডের বলে বিষয়টা। তখন আলামিন ওর ফ্রেন্ডগুলো অনিকের সাথে বন্ধুত্ব করিয়ে দেয়। একদিন ক্লাস ভর্তি সবার সামনে ওদের এক ফ্রেন্ড আন্নিকাকে উদ্দেশ্য করে বলে 7ম শ্রেণীর অনিক তোকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না। আন্নিকা তখন শিওর হয় যে অনিক ওটা পেছনে কেন পড়ে আছে। দিন যত যেতে থাকে অনিক আন্নিকার পেছনে আরও বেশি সময় দিতে থাকে। অনিক আর আন্নিকা ক্লাস পাশাপাশি ছিল। একদিন ক্লাস শেষে অনিক, মেহেদি, আলামিন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। তখন আন্নিকা ওকে জানলার কাছ থেকে ডাকে। অনিক ওদের ওখান থেকে আন্নিকার কাছে গেলে ওকে প্রশ্ন করে, তুই আমার পেছনে লেগেছিস কেন? আন্নিকা হঠাৎ প্রশ্ন করায় অনিক ভেবাচাকা খেয়ে যায়। ভেবে পায় না কি বলবে, কারণ ও মেয়েদের সাথে তেমন কথা বলে না। তাই শুধু বলে, কই পেছনে লেগেছি। আন্নিকা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অনিক ওর ফ্রেন্ডের কাছে চলে আসে। মেহেদি জিজ্ঞেস করে, কিরে, কি বললো? আন্নিকা ওকে যা বলেছে তা ওদের বলায় মেহেদি বলে, তোকে দিয়ে কিছু হবে না। তুই তো জানিস আমি মেয়েদের সাথে তেমন একটা কথা বলি না। তাই ওর কাছে যেতেই হার্টবিটটা কেমন যেন বেড়ে গেল আর প্রশ্ন করতেই হাত পা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, একে নিয়ে যে কি করি। বাবু, তোমার প্রেম করার দরকার নেই, তুমি বাইরে গিয়ে ফিটার খাও। যেভাবে ছেলেরা ওর পেছনে লাইন দিয়ে আছে, তাতে যে কোনদিন অন্য ছেলেকে হ্যাঁ বলে দিবে ঠিক নাই। তাহলে কি করব? তোর নিজে থেকে ওকে প্রপোজ করতে হবে। দেখ ভাই, প্রেম করতে গেলে এইটুকু সাহস তো থাকতেই হবে নাকি? আমি একটু ভেবে বললাম, আচ্ছা আমি ওকে প্রপোজ করব। বলবো করে কেটে যায় 7ম শ্রেণীর দিনগুলো। সবাই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়, অর্থাৎ অনিক 8ম ও আন্নিকা 9ম শ্রেণীতে। আসলে প্রেমে পড়লে যে সব পাগলামি মানুষ করে থাকে, অনিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু না, কিছুই বাদ পড়লো না। ওর যেমন ক্লাস শুরুর আগে একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকা, ছুটির পর পেছনে পেছনে যাওয়া, একই সাথে কোচিং করা, ছুটির দিনগুলোতে বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, যা যা থাকে আর কি এই প্রেম নামক অধ্যায়। দেখতে দেখতে আরেকটি বছরের সমাপ্তি ঘটে। এর মাঝে আন্নিকা আরেকদিন অনিকের সাথে কথা বলে। ওর কথাগুলো এমন ছিল, দেখ, তোর সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই শুধু শুধু আমার পিছনে পড়ে থেকে সময় নষ্ট করিস না, সেটা তোর জন্যই ভালো হবে। অনিক সেদিনও কিছু বলতে পারেনি। কথাটা শুনে ওর মুখ দিয়ে তখন কোনো আওয়াজ বেরোয়নি। অনিকের একটা ফ্রেন্ড বিষয়টা লক্ষ্য করে। অনিক সেখান থেকে চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকে। ওর ফ্রেন্ড ওর পিছে পিছে আসে, তারপর ওর পাশে বসে ওকে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে তোর? আর কি বললো?
অনিক ওকে সব খুলে বলে। আন্নিকা ওকে যা যা বলেছে সব শুনে ওর ফ্রেন্ড বলে, তো এতে মন খারাপের কি আছে? আন্নিকা এই কথা বলতেই পারে, এটা স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু না। তাই বলে কি তুই হাল ছেড়ে দিবি? কত গল্পেই তো বর আসে না, তাই বলে কি বিয়ে হয় না? তুই লেগে থাক, তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন না একদিন তুই ওকে পাবি। এর মাঝে আন্নিকা আর ওর বান্ধবীদের সাথে মেহেদির কথা। মেহেদি একটু মিশুক স্বভাবের, অল্পতে যে কারোর সাথে ভাব জমিয়ে ফেলে। কিছুদিন অনেকের মন খারাপ থাকলে ওর ফ্রেন্ডরা ওকে বোঝায়, এরপর আবার আগের মতো পরিস্থিতি। ইদানিং অনিক যে আন্নিকাদের বাসার সামনে দিয়ে ঘোরাঘুরি করে সেটা ওর বোন মিতু লক্ষ্য করে, কিন্তু বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। এর মাঝে আন্নিকার ক্লাসমেট একটা ছেলের কাছ থেকে সাবিত বিষয়টা জানতে পারে। সেদিন বাসায় এসে বলে সাবিত অনিককে উদ্দেশ্য করে, দেখো, যার পিছনেই পড়ে থাকো না কেন, বাসায় কোনো না কোনো প্রকারের নালিশ না যেন না আসে তোমার বিরুদ্ধে। অনিকের নবম শ্রেণী অর্থাৎ আন্নিকার দশম শ্রেণীর 6 মাস বাকি ওর এসএসসি পরীক্ষা। সবাই টিফিনে বসে গল্প করছিল, তখন আলামিন অনিককে বলল, দেখ অনেক তো হলো তোর হাঁটু কাঁপাকাঁপি, আর তো মাত্র 6টা মাস, তারপর চাইলেই এখনকার মতো সুযোগ পাবি না। তাই একবার নিজের মুখে বলেই দে যে তুই ওকে ভালোবাসিস। বলবো বলবো করে প্রায় 3টা বছর কাটিয়ে দিলি, কিন্তু বলতে পারলি না। দেখ তুই তারও একটা বছর এখানে পার করতে থাকবি, তো তোর আর তার জন্য বসে থাকবে না। 6টা মাস পর ঠিকই চলে যাবে। আলামিনের কথা শুনে কিছুক্ষণে সবাই চুপ করে রইল। তারপর অনেক কিছু বলছে না দেখে সবাই যে যার মতো উঠে চলে যেতে লাগলো। অনেক সেদিন একাই চুপ করে বসে ভাবতে লাগলো। আলামিনের কথা প্রত্যেকটি সত্যি। অনেক প্রত্যেকটা দিন চেষ্টা করে আন্নিকাকে ওর মনের কথা বলার জন্য, কিন্তু কখনোই বলে উঠতে পারেনি। আন্নিকার সামনে আসলে ওর হাত পা ঠান্ডা হয়ে যায়। আলামিনের কথাগুলো শোনার পর প্রায় 5টা দিন ও বলার জন্য ট্রাই করে, কিন্তু তবুও বলতে পারে না। ষষ্ঠ দিন প্রথম ক্লাসেও বলতে ব্যর্থ, দ্বিতীয় ক্লাসেও বলতেও ব্যর্থ। তৃতীয় ক্লাসে সবাই যখন বাইরে বের হয় তখন অনেক নিজের মধ্যে সাহস সঞ্চার করে আন্নিকার কাছে যায় আর বলে, আমি কি বলতে চাই তুমি হয়তো জানো, তারপরও অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারি না। আন্নিকা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। নবম ও দশম শ্রেণী, দোতলার পাশাপাশি 2টো রুম, আর ক্লাস শেষ হওয়াতে সব ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিল, তাই বিষয়টা কারো নজর এড়ায় না। আন্নিকা অনেকের প্রপোজাল শুনে রেগে যায়, রেগে গিয়ে বলে, একটা থাপ্পড় দিব। তোকে বলেছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন কুকুরের মতো আমার পেছনে পড়ে আছিস? তুই বুঝিস না তোকে আমার সহ্য হয় না। কথাগুলো বলে আন্নিকা সেখান থেকে চলে যায়। অনেক মাথা নিচু করে শুধু শুনছিল। তারপর সেখান থেকে নিচে নেমে আসে। নিচে এসে কিছুক্ষণ একটা চেয়ারে বসে নিচের দিকে তাকিয়ে একটু আগে বলা আন্নিকার কথাগুলো যতই মনে করছিল, অনেকের চোখগুলো ততটাই লাল হয়ে আসছিল। এর মধ্যে মেহেদি নিচে নেমে আসে। ও সেটা খেয়াল করেনি, কিন্তু কারোর পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তারপর অনেকক্ষণ পর চোখে মুখে পানি দেয়, আর মেহেদি দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থাকে। অনেক আগেই বুঝে গেছে এটা মেহেদি ছাড়া আর কেউ হতে পারে না, কারণ মেহেদি ওর বেস্ট ফ্রেন্ড। তাই বেরিয়ে এসে মেহেদিকে কিছু বলতে না দিয়ে ও আগেই প্রশ্ন করে, কি রে তুই কখন আসলি? আগে বল, তুই এতক্ষণ ভেতরে কি করছিলি? মেহেদির কথার কোনো জবাব না দিয়ে অনেক বলে, শোন, আমি আজ আর ক্লাস করব না, তুই আমার বইগুলো নিয়ে যাস, আর না হয় আমার বাসায় একটু পৌঁছে দিস। এটা বলেই দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যেতে গেলেই মেহেদি প্রশ্ন করে, যখনই কই? অনেক তার আগেই বলে, কোথাও যাচ্ছি, প্রশ্ন করবি না। মেহেদি সেখানে দাঁড়িয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর অনেক দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। মেহেদি জানে অনেক সহজে রাগ করে না, আর রাগলেও ওকে কেউ আটকাতে পারে না, যা বলে সেটাই করে। মেহেদি উপরে চলে যায়, তারপর ওদের সব ফ্রেন্ডকে বিষয়টা জানায়। ওরা সবাই ক্লাসের বাইরে চলে আসে, তারপর অনেককে খুঁজতে বেরিয়ে পড়ে। আর ততক্ষণে অনেক নদীর পাড়ে চলে আসে। মন খারাপ থাকলে যেখানে প্রায়ই আসে। তারপর নদীর পাড়ে বসে আন্নিকার বলা কথাগুলো মনে করতে থাকে। চোখগুলো ঝাপসা হয়ে আসছিল, না চাইতেও নোনা পানিগুলো অঝোর ধারায় গড়িয়ে পড়তে থাকে। হ্যাঁ, ও কাঁদছে, কিন্তু এই কান্নার কোনো শব্দ নেই, যেটাকে নীরব কান্না বলে, যে কান্নায় বুকটা ফেটে যায়। বারবার চোখের পানিগুলো মোছার বৃথা চেষ্টা করছিল, কিন্তু চোখ দুটো কেন জানি কোনো বাধায় মানছিল না। বেহার মতো পানিগুলো ঝরিয়েই যাচ্ছিল। অনেকের আগেও কেঁদেছে, কিন্তু আজকের মতো বাধাহীন কান্না নয়। এদিকে ওর বন্ধুরা ওকে সব জায়গাতেই খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেসব জায়গায় ওরা আড্ডা দেয় এমন কোনো জায়গা নেই যে খোঁজা হয়নি।
1 থেকে 1.5 ঘন্টা খোঁজার পর সবাই যখন হতাশ হয়ে পড়ে তখন আলামিন বলল, আচ্ছা ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখলে কেমন হয়, দেখিস তো। কোথাও বাদ নেই। তখন আলামিন আবার বলে, এখন তাহলে কি করব, ওর বাসায় কি জানাবো বিষয়টা? এই কাজ ভুলেও করা যাবে না, এতে ওরই প্রবলেম হতে পারে। ওহ শিট, আমার একদমই খেয়াল নেই। কি? মন খারাপ থাকলে ও একটা জায়গায় যায়। কথা শেষ না হতেই মেহেদি হাঁটতে শুরু করে। মেহেদি দাঁড়া, কোথায় যাচ্ছিস? এখন কথা বলার সময় নেই, যেতে চাইলে আসতে পারিস। সবাই মেহেদিকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর ওরা নদীর পাড়ে গিয়ে একটু খুঁজতেই দেখে অনেক একটা নির্জন জায়গায় বসে আছে আর বারবার চোখ মুছে যাচ্ছে। ওরাও কোনো কথা না বলে ওর পাশে বসে। অনেক ওদের দিকে তাকাতেই, না, আমরা তোকে কোনো সান্ত্বনা দিতে আসিনি, তোর ভেতরে যে কষ্টটা আছে সব চোখের পানি দিয়ে বের করে দে। কথাটা বলার সাথে সাথে অনেক ওদেরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। অন্যদিকে আন্নিকা সেদিনের মতো বাসায় চলে যায়, গিয়ে ওর বোনকে সব বলে। ওর বোন আবার ফোন করে সাবিতকে সব জানায়। সেদিনের মতো আলামিন আর মেহেদি ওকে কোনো রকম বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। সন্ধ্যায় ওর ভাই বাসায় আসলে ওকে ডাকে। অনেক আসতেই সাবিত ওকে সেদিন অনেক বকাবকি করে, জবাবে ও কোনো কথার উত্তর দেয় না, দিবেই বা কী করে। কখনো অনেক ওর পরিবারের কারোর উপর দিয়ে কথা বলেনি, বিশেষ করে ওর ভাইয়ের উপরে তো নয়ই। সাবিত শেষে যখন বলে, তোর জন্য আজকে মিতুর কাছে আমাকে ছোট হতে হলো, তুই কি চাস বলতো তোর জন্য আমার বন্ধুটা তোরা নষ্ট হয়ে যাক? তখন প্রত্যুত্তরে অনেক জবাব দেয়, না ভাইয়া, আমার জন্য তোমার কারো কাছে ছোট হতে হবে এটা আমি হতে দিতে পারবো না। আমি আর কোনোদিন ওকে ডিস্টার্ব করব না। এটা বলেই ও নিজের রুমে চলে যায়। এরপর কিছুদিন অনেক স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। সব সময় চুপচাপ থাকে, বন্ধুদের সাথে আড্ডাও দিতে যায় না, সব সময় শুধু শুয়ে থাকে। অনেকের এমন অবস্থা দেখে মেহেদি সহ্য করতে পারছিল না। শত হলেও বেস্ট ফ্রেন্ড বলে কথা, তাই মেহেদি আন্নিকার সাথে অনেকের বিষয়ে কথা বলতে যায়। অনেকের কথা বলাতে ও প্রচুর পরিমাণে রিয়্যাক্ট করে, মেহেদির সাথে অনেক বাজে বিহেভ করে। পরদিন অনেক যখন 1 সপ্তাহ পর স্কুলে যায় তখন ক্লাসের সামনে যেতেই মেহেদি ওকে সব বলে। মেহেদির কথা শুনেই অনেকের মেজাজটা খারাপ হয়ে যায় আর উচ্চস্বরে বলে, আমি তোকে ওর সাথে কথা বলতে যেতে বলেছি। অনেক রাগটাকে আর কন্ট্রোল করতে পারে না, পাশে থাকা জানলার গ্লাসে সজোরে একটা ঘুষি মারে আর সাথে সাথে হাত কেটে রক্ত পড়তে থাকে। গ্লাস ভাঙার শব্দ পেয়ে ক্লাসের সবাই বাইরে আসে, সাথে আলামিনও আসে। অনেকের হাত থেকে রক্ত পড়তে দেখে আলামিন ওর কাছে গিয়ে হাত ধরতে গেলেই ও হাত ছড়িয়ে নেয়। কি পাগলামি করছিস? পাগলামি আমি না, তুই করেছিস। খুব দরকার ছিল যেচে ওর কাছে অপমানিত হতে যাওয়ার। দেখি হাতটা দে, কতখানি কেটে গেছে। মেহেদি, তুই গিয়ে লাইব্রেরি থেকে ওষুধের বক্সটা নিয়ে আয়। মেহেদি গিয়ে লাইব্রেরি থেকে ওষুধের বক্সও নিয়ে আসে। তারপর অনেকের হাতে লেগে থাকা কাজগুলো বের করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আমি জানি তুই কেন গিয়েছিলি, তোরা চিন্তা করিস না, আমি ঠিক আছি। সেদিনও কি বলেছিল শুনিসনি, ও নাকি আমাকে সহ্যই করতে পারে না আর আমি নাকি ওর পেছনে কুকুরের মতো পড়ে আছি। সেদিনও সবার সামনে আমাকে কয়েকটা থাপ্পড়ও মারতো, তাও আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার বন্ধুকে অপমান করেছে মেনে নিব আমি সেটা? পৃথিবীতে ও একাই মেয়ে নাকি? 2 দিনেই ওকে ভুলে যাব, দেখিস। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। দেখতে দেখতে আন্নিকাদের পরীক্ষাও শেষ হয়ে যায়, ওরা স্কুল থেকে বিদায় নেয়। পড়ে থাকে অনেক, মেহেদি আর ওদের আরও কিছু ফ্রেন্ড। অনেকের মন সবসময় খারাপ থাকে, হাসি খুশি একটা ছেলে কেমন নিশ্চুপ হয়ে গেছে, প্রায় সময় নদীর পাড়ে একা বসে থাকে। তাছাড়া আর কি করতে পারে ও, কারণ ও যে অন্নিকাকে ভুলতেই পারছে না। কীভাবে বা পারবে? জীবনের প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না। এর মাঝে ওদের এসএসসি পরীক্ষাটাও চলে আসে। কিছুদিনে পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষার আগে অনেকের শরীরটা খারাপ হয়ে যায়, কিছু সমস্যার কারণে পরীক্ষাটা তেমন ভালো হয়নি, তাই রেজাল্টটাও তেমন ভালো হলো না। তাই সাবিত ওকে একটা প্রাইভেট কলেজে টেক্সটাইল ডিপার্টমেন্টে ভর্তি করে দেয়। মেহেদি সহ ওদের বাদ বাকি ফ্রেন্ডসগুলো অন্যান্য কলেজে ভর্তি হয়। কলেজে অনেকের বন্ধুত্ব হয় সিয়াম আর রনির সাথে। ওর বড় ভাই ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর পড়ালেখা ছেড়ে দিয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। ওদের পরিবারের অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে। বাবার একা আয়ে সংসার চালাতে কষ্ট হয়, মা ছোটোখাটো হাতের কাজ করে, একটু একটু করে অনেকের কলেজের খরচ দেয়। প্রাইভেট কলেজ তো, তাই খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। এর মধ্যে দিয়েই অনেকের প্রথম সেমিস্টার শেষ হয়ে গেল। সবগুলো সাবজেক্টে রেপার্ড আসে। নদীর পাড়ে বসে একদিন অনিক আর মেহেদি নিরাপত্তা পালন করছিল। আসলে মেহেদির মতো ভালো অনেকে কেউ বোঝে না। মেহেদি যেন ওর মনে সব কথা বোঝে, আর ও খুব ভালোভাবেই জানে অনেক এখনও আন্নিকাকে ভুলতে পারেনি। কি করে ভুলবে? এটা যে ভালোবাসা। তারপর নীরবতা ভেঙে মেহেদি বলল,
এভাবে আর কতদিন পুরনো স্মৃতি আঁকড়ে ধরে তিল তিল করে কষ্ট পাবি বলতো? একবার নিজের দিকে তাকিয়ে দেখ কি হাল করেছিস। আচ্ছা তোর কথা না বাদই দিলাম, একবারও কি তোর পরিবারের কথা চিন্তা করেছিস? সাবিত ভাইয়া কত আশা করে নিয়ে তোকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করালো যাতে তোর ভবিষ্যতে কোনো কষ্ট করতে না হয়, তোর যাতে তোর মতো করে বেকার মতো থাকতে না হয়। কাকে কি বলছি আমি? তুই তো সেই 4 বছর আগেই পড়ে আছিস। অনেক নদীর দিকে তাকিয়ে শুধু মেহেদির কথাগুলো শুনছে, কোনো রেসপন্স নেই। এটা দেখে এবার মেহেদি একটু রাগী গলায় বলল, অনেক আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ আর স্মৃতি শুধু কষ্টটাকেই বাড়ায়, তাছাড়া ভালো কিছু বয়ে আনতে পারে না। আর তোর মা বাবা তারা তোর জন্য সবকিছু সব আল্লাহ সব শেষ করে দিয়ে তোর দিকে তাকিয়ে আছে, আর তুই কি করছিস? কখনো ভেবেছিস তোর ভাই কোনো কাজ করে না, সব ধকল তোর বাবা মার উপর দিয়ে যাচ্ছে। অনেক তুই কিন্তু কোনো ধনী পরিবারের ছেলে না, তুই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যাদের প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে থাকতে হয়, আর একটু ভালো থাকার জন্য যাদের সবসময় লড়াই করতে হয়। আমাদের কাছে আবেগ ইমোশনের কোনো মূল্য নাই। অনেক কোনো কথা বলছে না, এখন সে আগের মতোই চুপ করে আছে। মেহেদি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলে, আমার তোকে এইসব কথা বলাই ভুল হয়েছে। এটা বলেই মেহেদি উঠে চলে যায়। অনেক নদীর দিকে তাকিয়ে ভাবতে থাকে মেহেদির বলা কথাগুলো, আর নিজেই মনে মনে বলে, মেহেদি তো ভুল কিছু বলেনি। আমি আমার নিজের কথা নাইবা ভাবলাম, কিন্তু আমার পরিবার তারা তো আমার দিকে তাকিয়ে আছে। ছেলে হিসাবে আমার কি উচিত নয় তাদের দায়িত্ব নেওয়া? আমার কি করা দরকার আর আমি করছি কি? এরপর কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয় অনেক, নিজের পরিবারের দিকে তাকিয়ে লেখাপড়ায় মন দেয়। অনেকক্ষণ তো কল্পনায় ছিলাম, আসুন এবার বর্তমানে ফেরা যাক। আচ্ছা একটা কথা তো মাথাতে আসতেই পারে, যে কি এমন মেয়ে যাকে অনেক ভুলতে পারছে না? সহজ কথায় বর্ণনা দিতে গেলে এলাকার 2টা সুন্দরী মেয়ে থাকলে আন্নিকা তার মধ্যে একটা। হরিণীর চোখ, গোলাপি ঠোঁট আর ঠোঁটের নিচে তিল, তারপরও হাসলে গালে টোল পড়ে, সব মিলিয়ে একটা হুর পড়ি। এমনি এমনি তো আর 25-26টা ছেলে পেছনে ঘোরে না, তাই না? ওসব কথা থাক, এবার গল্পে ফেরা যাক। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো অনেক বাসায় চলে আসে। রাতে খাবার পর ভাইয়ার সাথে কথা বলার জন্য তার রুমের দিকে যায়। রুমের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া আসবো? আয়, আমার রুমে আসার জন্য তোকে পারমিশন নিতে হবে নাকি? অনেক ভেতরে গিয়ে বসতে বসতে বলে, ভাইয়া তুমি আমাকে আগে বলনি কেন যে মিতু আপুর সাথে দেখা করতে যেতে হবে? বললে মনে হয় তুই যেতি। আচ্ছা বল কি বললো? এমন ভাব করছো যেন কিছুই জানো না, তুমি তো আসল নাটের গুরু। আরে রাগ করিস কেন, কি বলছে সেটা না হয় জানি, কিন্তু তুই কি বললি বলতো? আমি আবার কি বলবো? বাবা মা যদি রাজি হয় তাহলে আমার আর কিছু বলার নেই, আর তুমি তো আগে থেকেই রাজি। অনেক একটু লজ্জা পেয়ে কথাগুলো বললো। থাক, আর লজ্জা পেতে হবে না, আর বাবা মাও রাজি হয়েছে। ও, সব তাহলে তোমাদের প্ল্যান, আর আমি সবার পরে জানলাম। জানানোর কি দরকার ছিল? একেবারে বিয়ের দিন জানালেই পারতে। আরে এতে রাগ করিস কেন? মিতু আমাকে বিষয়টা জানালে আমি ওকে বলি যে আমি তোর বিয়ে নিয়ে তোকে কোনো চাপ দিতে পারবো না, কারণ এটা তোর লাইফের প্রশ্ন, তাই তুই রাজি হলেই বিয়েটা হবে। বাবা মাকে জানালে বলে মেয়ে যেহেতু ভদ্র সভ্য, দেখতে শুনতেও ভালো, আর তুই ওকে আগে থেকে পছন্দ করিস, তাই বাবা মার কোনো আপত্তি নেই। ভালো না ছাই, 1 নম্বরে অহংকারী। মনে মনে কথাটা বললাম। কিরে কি ভাবছিস? না কিছু না ভাইয়া, কাল মিতু আপুর সহ ওনার পরিবার আমাদের বাসায় আসবে। ও আচ্ছা, তাহলে তো বাবা মাকে কথাটা বলতে হয়। তুই কি বলেছিস? না আমি তো জানতামই না যে বাবা মা এই বিষয়ে কিছু জানে, তাহলে কিভাবে বলবো? তুই তাহলে রুমে যা, আমি বাবা মাকে বলে আসি কথাটা। আচ্ছা ঠিক আছে, এটা বলেই চলে আসতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মনে পড়লো যে মিতু আপুর বাসার সবাই যে রাজি সেটাই তো ভাইয়াকে বলা হয়নি। তাই পেছনে ফিরে বললাম, ভাইয়া মিতু আপুর বাসার সবাই বিয়েতে রাজি। তাহলে তো হয়েই গেল, কাল তাহলে বিয়ের ডেট ফিক্স করা যাবে, কি বলিস? যা ভালো মনে হয় করো। ভাইয়া রুম থেকে আমার রুমে এসে শুয়ে পড়লাম। অনেকক্ষণ যাবৎ বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কাল কি হবে শুধু মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। বেশি ভাবাচ্ছে আন্নিকার রাজি হওয়ার কথাটা, কারণ ও তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে এত সহজে কিভাবে এত বড় একটা বিষয় মেনে নিল? ও কি সত্যিই রাজি, নাকি ওর বাবা আর বোনের কথায় রাজি হয়েছে? বিয়েটা করা কি ঠিক হবে? না না, বাবা মা তো রাজি, আর এখন বিয়ে না করলে বাবা মা কষ্ট পাবে। আমি তো চাই না যে ওনারা আমার জন্য কষ্ট পাক। আর তাছাড়া আমি তো ওকে ভালোবাসতাম, এখন যে বাসি না তা নয়। ও আমার লাইফের ফার্স্ট লাভ। ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তো বাসি। তখন শুধু বাবা মার আর
ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আর পরিবারের দায়িত্বটা নিতে ভালোবাসাটা নিজের ভেতরে কবর দিতে হয়েছে। এখন না আর কিছুই ভাবতে পারছি না। মাইগ্রেন সমস্যা আছে অনেকের, বেশি চিন্তা করলে মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে যেতে পারে। তাই আর চিন্তা না করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, আর যেন কিছুতেই চোখের পাতাগুলো এক করতে পারছে না। বিছানার এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেল নিজেও বুঝতে পারেনি। ঘুম ভাঙে ফজরে আজানের শব্দ শুনে প্রতিদিনের মতো উঠে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে কিছুক্ষণ বাইরে পায়চারি করে বাসায় এসে আবার শুয়ে পড়ি। পরে রাতে ঘুমাতে পারেনি, তাই বিছানায় গায়ে এলিয়ে দিতেই চোখ জোড়া লেগে আসে। ঘুম ভাঙলো 10টার দিকে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই অনেক পুরো অবাক হয়ে যায়, কারণ বাসায় আজ অনেক রান্নাবান্না হচ্ছে। ও খাবার টেবিলে বসতেই ভাবি এগিয়ে আসে। খাবার দেয়া আছে, খেয়ে নাও। ভাবি, বাসায় আজ এত রান্না হচ্ছে, কোনো অনুষ্ঠান আছে নাকি? ভাইয়া, তুমি ভুলে গেলে আজ না তোমার হবু শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে বিয়ের কথা বলতে। ও আচ্ছা, তাই এত রান্না করছো যে? তাই একটু ভালোভাবে আপ্যায়ন না করলে হয়? শত হলেও আমার একমাত্র দেবরের বিয়ে কথা হবে বলে কথা। ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি খাবার খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে বাসায় ফিরতে ফিরতে জোহরে আজান দিল, তাই গোসল করে নামাজ পড়ার জন্য বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বেরোতে যাব। তখন মা বলল, শোন, নামাজ শেষে তোর বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসবি। ঠিক আছে মা। এই বলে বাবা আর আমি মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর নামাজ শেষে বাবার সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলল, ভাইয়া, তোমার বিছানার উপর একটা পাঞ্জাবি রাখা আছে, পরে রেডি হয়ে নাও। ওরা রওনা দিয়ে দিয়েছে। ভাবির কথা মতো ওপরে আমার রুমে এসে রেডি হয়ে বসে বসে সিয়ামের সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম। তখন সিয়াম জিজ্ঞেস করলো, কিরে, এখান থেকে বাসা যাওয়ার পর ফোন দিয়ে জানালিও না পৌঁছেছিস কিনা, আর আমাদের একটু খবরও নিলি না। কিসের জন্য বাসায় গেলি সেটাও তো আর বললি না। ওদের জানানো কি ঠিক হবে? না, এখনো তো বিয়েটাই ঠিক হয়নি। আগে বিয়েটা ঠিক হোক, তারপর বলবো। মনে মনে ভাবলাম, না তেমন কিছু না, এই একটু কাজের জন্য আসা। হ্যাঁ রে, রনির কি খবর? ঠিকঠাক মতো অফিসে যাচ্ছে তো? এর মধ্যে মিতু আর ওর বাবা অনেকদের বাসায় চলে আসছে। এসে কলিং বেল দিতেই মিতা গিয়ে দরজা খুলে দেয়। আরে আঙ্কেল, মিতু আপু, ভেতরে আসুন। অনেকের বাবা মা ডাইনিং রুমে বসেছিল। ওরা ভেতরে আসতেই অনেকের বাবা বলে, আরে ভাই সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই। আরে ভাই সাহেব, দাঁড়িয়ে কেন? বসুন। সবাই সোফায় বসতেই মা ভাবিকে বলল, বৌমা, যাও সবার জন্য নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ মা, যাচ্ছি। আর শোনো, সাবিত, অনেক ওদের নিচে আসতে বলো। জি মা। মিতা উপরে গিয়ে ওদের দুজনকে ডেকে নিচে যেতে বলে। অনেক আর সাবিতকে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে সবাই বসে কথা বলছে। অনেক সবার কাছে এসে বলে, আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আর আপনার শরীর কেমন আছে? এই তো বাবা, আল্লাহ ভালোই রাখছে। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় ভালোই আছি। এর মধ্যে মিতা এসে সবাইকে নাস্তা দিয়ে চলে যেতে গেল। বৌমা, তুমি কোথায় যাচ্ছ? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পরিবারের সবাই এক জায়গায় না থাকলে হয়। বসো। ভাই সাহেব, নিন চা নিন। ভাবি, খাওয়া দাওয়ার জন্য তো অনেক সময় আছে। যে বিষয়ে কথা বলার জন্য আসা, আগে না হয় সেটা বলা যাক। অনেকের বাবা বলে, হ্যাঁ তা তো বলতেই হবে। চা খেতে খেতে বলা ভালো নয় কি? আর শুধু চা নয়, পাকা কথা বলে দুপুরের খাবার খেয়ে তবেই যেতে দেবো, তার আগে কিন্তু ছাড়ছি না। আঙ্কেল, তা না হয় হবে, কিন্তু তার আগে বিয়ের কথা পাকা করে ফেলাই বোধহয় ভালো হবে। এতে আবার বলার কি আছে? তুমি তো সাবিত যখন আগে থেকে ঠিক করে ফেলেছে, আর আমাদের ছেলে যখন মেয়েকে আগে থেকে পছন্দ করে, তাই আমাদের কোনো আপত্তি নেই। কি বলো অনিকার মা? হ্যাঁ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা রাজি থাকলে খুব শীঘ্রই ওদের 4 হাত এক করে দিতে চাই। না না ভাবি, আমাদের আপত্তি থাকবে কেন? আর তাছাড়া সম্বন্ধটাও আগে আমাদের পক্ষ থেকে এসেছে, তাই আমরাও রাজি। আপত্তি করার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ভাই সাহেব, আপনারা এলেন, কিন্তু আমাদের বৌমাকে নিয়ে আসলেন না কেন? এই সাথে দেখাও হয়ে যেত, আর ওর মতামত জেনে নেওয়া যেত। ভাবি, আমাদের মেয়ে রাজি আছে, এখন শুধু জানা দরকার আপনার ছেলে রাজি কিনা। আন্টি, এই হলো আপনাদের বউ। মিতা আর মা পাশাপাশি বসাচ্ছিল, ফোনটা হাতে নিয়ে মা বলল, এই তো দুজনকে একই রকম দেখতে। আসলে একসাথে আন্নিকা আর সৃষ্টির ছবি থাকায় কে কোনটা বোঝা মুশকিল, তাই মা এই কথা বলল। আনিকাকে চেনার একটাই উপায় হলো ঠোঁটের নিচে তিল। তখনই মিতু বলল, আন্টি, ডান পাশেরটা আনিকা
আর বাঁ পাশেরটা সৃষ্টি। ওরা দুজন যমজ বোন, দুজনকেই তো দেখতে মাশাআল্লাহ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে ভাই সাহেব, আমার তো কোনো মেয়ে নাই, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মেয়েকে আমরা আমাদের মেয়ে হিসাবে ঘরে আনতে চাই। কথাটা বলতেই মিতা বলল, বাবা আমি কি তোমার মেয়ে না? তুই তো আমার বড় মেয়ে, আমি তো বলেছি আমার কোনো ছোট মেয়ে নাই। আচ্ছা, আপনাদের ছেলে রাজি তো? হ্যাঁ হ্যাঁ, হবে না আবার, ও তো আগে থেকে পছন্দ করে বসে আছে। কিরে তুই রাজি তো? অনেক একটু লজ্জা পেয়ে বলল, বাবা আপনারা যা বলবেন। মিতুর বাবা বলল, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, ছেলে মেয়ে দুজনেই যখনই রাজি তাহলে আমি খুব তাড়াতাড়ি বিয়েটা দিতে চাই। ভাবি আপনারা কি বলেন? হ্যাঁ আমাদেরও তাই মত। বাবা, আন্টি, আঙ্কেল, আমি আপনাদের কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, বিয়ের আগে ওরা দুজন দুজনকে একটু ভালোভাবে চিনুক, জানুক, যাতে করে ভবিষ্যতে ওদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। সেটা তো বিয়ের পর করা যেতে পারে। আন্টি না করবেন না, বিয়ের আগে হলে ওদের জন্য ভালো হবে। তা না হয় হলো, কিন্তু কিভাবে? আঙ্কেল, আমি চাইছিলাম বিয়ের আগে অনিক আমাদের সাথে আমাদের বাসায় কিছুদিন থাকলে আনিকার কি পছন্দ অনেক জানতে পারবে, আর অনিকের কখন কি প্রয়োজন আনিকাও সেটা জানতে পারবে। বিয়ের আগে কোনো ছেলে শ্বশুর বাড়িতে থাকলে লোকে কি বলবে? আন্টি, বাইরের লোকে তো কত কিছুই বলে, লোকের কথায় কান দিলে তো আমাদের ছেলে মেয়েদের ভালো হবে না। প্লিজ আন্টি, আপনি আর না করবেন না। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় করো। অনিক, তোমার তো আবার কোনো আপত্তি নেই? 3 সপ্তাহ থাকলেই হবে। ভাইয়া, তুমি না হয় আজকেই আমাদের সাথে চলো। আজকে কিভাবে যাব? 3 সপ্তাহ থাকতে হবে, কিছু গোছ গাছেরও তো ব্যাপার আছে। তা তো ঠিকই। আচ্ছা বাবা, তাহলে তুমি কাল সকাল সকাল চলে যেও, কেমন? জি আঙ্কেল। কিসের আঙ্কেল? বাবা বলো। জি বাবা। ভাই, আমারও তো কোনো ছেলে নেই, আজকে থেকে আপনার ছেলে আমার ছেলে। তাহলে বিয়েটা কবে হবে? অনেক যদি 21টা দিন আপনাদের বাসায় থাকে। সেটা না হয় 21টা দিন পরেই ভাবা যাবে। আচ্ছা, আপনারা কি শুধু কথাই বলবেন না খাবার খাবেন? আঙ্কেল আপু চলো, খাবে তো? পাকা কথা যখন হয়ে গেছে তাহলে এখন যাওয়াই যায়। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর মিতু আর মিতুর বাবার বিদায় দিয়ে যাওয়ার সময় বাসার সবাইকে দাওয়াত করে গেল। অনেক ওনারা চলে যাওয়ার পর রুমে এসে আলামিন আর মেহেদিকে ফোন করে আড্ডার জায়গায় আসতে বলে। আমি বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আড্ডার জায়গায় পৌঁছে গেলাম। দেখি মেহেদি আর আলামিন দুজনে বসে গল্প করছে। আমি গিয়ে ওদের পাশে বসতেই আলামিন বলল, কিরে জামাই, তোর বিয়ের খবর কি, কত দূর এগোলো? অনেক একটু লজ্জা পেয়ে বলল, যা তোরা যে কি বলিস না। কিরে, তুই দেখি লজ্জায় একেবারে লাউ ডগার মতো লতিয়ে পড়ছিস। শুনেছি লজ্জা নাকি মেয়েরা পায়, তাহলে তুই পাচ্ছিস কেন? আসলে এই প্রথমবার বিয়ে করছি তো তাই আর কি। কথাটা বলতে ওর দুজন বন্ধু ভ্রু কুচকে তাকালো। সে কিরে, প্রথমবার মানে আরো 2টা করার ইচ্ছা আছে নাকি? তোরা থামবি? এখনো তো বিয়েটা হলো না, তার আগেই তোরা কি শুরু করলি? হাসা থামিয়ে মেহেদি বলল, আচ্ছা থামলাম, এখন বল তোর বিয়েটা কত দূরে গেল? শোন তাহলে। তারপর ওদের সব ঘটনা খুলে বললাম। বলা শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললাম, কি রে, কি বুঝলি? এবার আন্নিকা আর একটু রাগি চোখে ওর দিকে তাকায়, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। অনেক তখন তনুর মুখে একটা চুমু দিয়ে বলে, দেখেছো বাবা, তোমার খালামণি শুধু তোমার আঙ্কেলটাকে বকা দেয়, একটুও ভালোবাসে না। আচ্ছা, সবসময় তুমি আমার সাথে এমন রাগি মুখ দিয়ে কথা বলো কেন? একটুও ভালোবেসেও তো বলতে পারো না কি? আন্নিকা কিছু বলতে যাবে তখনই অনিকে একটা ফোন আসে। ও পকেট থেকে ফোনটা বের করে রুমের বাইরে চলে আসে। রনি ফোন দিয়েছে অফিসের বিষয়ে কথা বলতে বলতে ও একটু এগিয়ে আসতেই কারো কথার আওয়াজ পায়। সে এসেছে দেখতে। ফোনটা রেখে সেই দিকে পা বাড়াতেই দেখে সৃষ্টি ওর মায়ের সাথে কথা বলছে। অনেক নিচে নেমে আসতেই সৃষ্টি ওর কাছে গিয়ে বলে, তুমি আপুর বর, মানে অনিক ভাইয়া? হ্যাঁ, কেমন আছো শালিকা? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তুমি কিছু তোমার আপুকে বলবা না যে আমি তোমাকে এখানে আসতে বলেছি? ও জানতে পারলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে, আর তাছাড়া তোমার উপর রাগারাগিও করতে পারে। ওকে বলবো না। এর মাঝে আন্নিকা নিচে আসে। সৃষ্টি ওকে দেখে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। আপু কেমন আছো তুমি? ভালো, তুই কখন আসলি? এই মাত্র। এর মধ্যে ওদের মা বলল, কি রে, তোরা ওকে এখানেই দাঁড় করিয়ে রাখবি না রুমে যেতে দিবি? এটা বলে
সৃষ্টি লাগেজটা নিয়ে চলে যায়। আপু চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা চল। তারপর যে যার রুমে চলে যায়। জোহরের আজান দেয়, অনেক গোসল করে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায়। নামাজ শেষ করে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসে। অনেক ভেতরে যেতেই, ভাইয়া তুমি টেবিলে বসো, সবাই তোমার জন্য ওয়েট করছে। আমি গিয়ে দেখি খাবার টেবিলে সবাই বসে আছে। তখন শাশুড়ি মা আমাকে বসতে বললো। আমি গিয়ে আন্নিকার সামনের চেয়ারটায় বসলাম। নিতু আপু আসলো। শাশুড়ি মা সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। আমি খাবার সময় শুধু আন্নিকার দিকে তাকাচ্ছি, কিন্তু ও একবার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে খাচ্ছে। ভাবলাম ওর সাথে একটু দুষ্টুমি করি, তাই আমার পা দিয়ে ওর পায়ে একটা স্লাইড ও চোখ বন্ধ করে ফেললো। অনিকের স্পর্শে আন্নিকার সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। আন্নিকা চোখটা খুলে অনিকের দিকে রাগি চোখে তাকায়। অনিক তখন ওকে চোখ মেরে একটা মুচকি হাসি দেয়। সবাই থাকায় আন্নিকা কোনো রিয়াক্ট করতে পারে না, তাই স্বাভাবিক হয়ে আবারও মাথা নিচু করে খেতে থাকে। অনিক আবারও পা দিয়ে ওর পায়ের উপর স্লাইড করে। এবার আন্নিকা ওর পায়ের গোড়ালি দিয়ে জোরে একটা আঘাত করে অনিকের পায়ে।